আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোবায়োলজির অনলাইন লাইভ ক্লাসে স্বাগতম। আমি জাভেদ আহমেদ। আমাদের আজকের মাইক্রোবায়োলজি ক্লাসটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আমরা জানি টিউবারকিউলোসিস মানে যক্ষ্মা। বাংলাদেশে খুবই সাধারণ একটা রোগ। এক সময় এটা আমাদের দেশে, অর্থাৎ দরিদ্রতম দেশে, এটা একটা প্রধান কারণ ছিল মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসতে আক্রান্ত হয়ে যক্ষ্মা। তো যক্ষ্মা রোগটা যে সৃষ্টি করে যে ব্যাকটেরিয়া, তাকে বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আর রোগের নাম হচ্ছে টিউবারকিউলোসিস, যা আমরা সংক্ষেপে বলি টিতে টিউবার, কিউলোসিসকে সংক্ষেপে আমরা বলি টিবি রোগ, যেটাকে বাংলায় বলা হয় যক্ষ্মা। তো আমার সামনে বই খোলা আছে বোঝানোর খাতিরে যে আমরা যখন অনলাইনে ক্লাস করব, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মনিটরে আমরা পুরো জিনিসটা একবারে দেখতে পাই না। কারণ মনিটরে তোমরা যেটা দেখবে তোমরা মোবাইলে বা কম্পিউটারে, সেটা কিন্তু একটা নোটের একটা অংশ। আর আমরা যখন বই পড়বো তখন এর চেয়ে অনেক বেশি বইতে দেখা যাবে, পুরো নোটের পুরো উত্তরটা দেখা যাবে, কিন্তু মনিটরে সেটা সম্ভব না। সেটাকে কি করা হয়, প্রেজেন্টেশনের আকারে এটা তোমাদেরকে দেখানো হচ্ছে, এগুলো তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে আমার হাতে বই আছে যে যাতে আমি সহজে জিনিসটা তোমাদের বোঝাতে পারি। আর আরেকটা বিষয় না বললে নয়, আমি অনলাইন ক্লাস মানে যেভাবে নেই, অর্থাৎ যত স্পিডে আমি ক্লাসগুলো নিই, আমি চেষ্টা করব যে খুব স্লো যাইতে, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তোমাদের গুগল মিটেও ক্লাস হয়েছে মাইক্রোবায়োলজি, এবং মাইক্রোবায়োলজি ক্লাস নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম তোমাদের বোঝার ক্ষেত্রে, কিন্তু তোমাদের উপস্থিতি ছিল কম। তো সেই ক্ষেত্রে যেটা দেখা গেছে যে যারা অনুপস্থিত আছো তারা যদি পরবর্তীতে দাবি করো যে স্যার আমার তো এই সমস্যা ছিল, আমি দেশের বাড়িতে ছিলাম, আমার বাড়িতে নেটওয়ার্ক নাই, আমার স্মার্টফোন নাই, তো আমি কী করতাম, আমার তো কোনো উপায় ছিল না অনলাইন ক্লাস করার, গুগল মিটে ক্লাস করার। এখন আবার আমাদেরকে আবার বোঝান। তো এটার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে অনলাইন ক্লাস, ফেসবুক লাইভ ক্লাস। ফেসবুক লাইভ ক্লাসের যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমি আজকে এখন যে ক্লাসটা নিব, যা পড়াবো সেটার ভিডিওটা থেকে যাবে, তার রেকর্ডটা থেকে যাবে। তুমি পরবর্তীতে যদি আজকে ক্লাস না করতে পারো, তুমি 15 দিন পর সেই ক্লাসটা যদি আমি বলে দিই যে তুমি ফেসবুক পেজ থেকে এই ক্লাসটা দেখে নাও, সেক্ষেত্রে তুমি দেখে এটা প্রিপেয়ার করতে পারবে। এতে একজন শিক্ষকের আমার সুবিধাটা হচ্ছে যে আমাকে দ্বিতীয়বার আর ক্লাস নিতে হবে না। তো অনলাইন ক্লাসের মাঝে যেটা হচ্ছে এখানে। তো আসো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে টিবি, যেটাকে বলি টিউবারকুলোসিস। আর আমরা যেহেতু ব্যাকটেরিয়া পড়ছি, এই ব্যাকটেরিয়া যে টিউবারকুলোসিস রোগের সৃষ্টি করে, ওর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমি আগেও বলেছি আমার ক্লাসটা হয়তো দীর্ঘায়িত হতে পারে, আমি শুধু যক্ষ্মা নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাসটা আমি খুব স্লো নিব, যাতে তোমাদের সহজে বুঝতে পারো। আমি খুব দ্রুত বুঝাবো না। এবার আমাদেরকে বলা হচ্ছে যে ডিফাইন টিউবারকুলোসিস, নেম দ্য অর্গানিজম রেসপন্সিবল ফর টিউবারকুলোসিস। এই যক্ষ্মা রোগের জন্য যে জীবাণুগুলো, অর্গানিজমগুলো দায়ী, সেগুলোর নাম দাও আর টিউবারকুলোসিসকে সংজ্ঞায়িত করো। প্রশ্নটা এরকম হতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই পালমিনারি টিউবারকুলোসিস? পালমিনারি কথার মানে হচ্ছে লাংস, ঠিক আছে, আমাদের ফুসফুস। এই যক্ষ্মাটা সাধারণত ফুসফুসেই হয়, টিবির যক্ষ্মাটা। টিউবারকুলোসিস, ডেফিনেশন অফ পালমিনারি টিউবারকুলোসিস। দুটো প্রশ্নের উত্তরটা আমরা এখন দেখব। টিউবারকুলোসিস ইজ এ স্পেসিফিক ইনফেকশিয়াস ডিজিজ। এটা হচ্ছে ইনফেকশন তৈরি করে
কজড বাই এম টিউবারকিউলোসিস। আমি আবার বলছি এম, এম কথাটার মানে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, আর টিউবারকিউলোসিস মাইকোব্যাকটেরিয়াম কথাটাকে এম দিয়ে উল্লেখ করা হয়। তোমরাও পরীক্ষার খাতায় শুধু এম লিখলেও চলবে। দ্য ডিজিজ প্রাইমারিলি প্রাথমিকভাবে অ্যাফেক্ট লাংস, আমাদের ফুসফুসকে আক্রান্ত করে, অ্যান্ড কজ পালমিনারি টিউবারকিউলোসিস, এবং এর ক্ষেত্রে আমাদের ফুসফুসে যক্ষা হয়। এটার আরেকটা শব্দ আমরা দিতে পারি, tuberculosis is a chronic infectious and communicable granulomatous disease. granulomatous disease কমিউনিকেবল মানে হচ্ছে যেটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায়, এটা কমিউনিকেবল, এটা সংক্রমিত হয়। আর গ্র্যানিউলোমেটাস ডিজিজ এটা হচ্ছে যেটা ইমিউন সিস্টেম, আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে এটাকে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ তৈরি করে। গ্র্যানিউলো গ্র্যানুলোমেটাস ডিজিজ কথাটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ, আমাদের ইমিউনিটি সিস্টেমে সমস্যা করে ফেলে। কজড বাই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটার কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া, যার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস অ্যান্ড রিয়ারলি এম মোভিস। আরেকটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম মোভিস which primarily affects lungs and causes pulmonary tuberculosis, যেটা প্রাথমিকভাবে এম বোভিস, এটা যেমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলছি, আবার মাইকোব্যাকটেরিয়াম বোভিসও আছে, এটাও কিন্তু তোমার যক্ষার জীবাণু। এটাও কি করে, লাংসকে এফেক্ট করে এবং এটা পালমিনারি টিউবারকুলোসিসের কারণ হয়। এটা গেল সংজ্ঞা। আমরা এখন দেখব রাইট ডাউন দ্য কজেস অফ টিউবারকুলোসিস, যক্ষার কারণগুলো কি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা এখন দেখব কারণটা কি, যক্ষা কেন হয়, এটা কি কারণে হয়। কজেস অফ অ্যাকোয়ারিং টিউবারকুলোসিস ইনক্লুড দ্য ফলোইং, যে কারণে আমাদের যক্ষাটা হয় আমরা নিচে দেখে দেখব। অর্গানিজম দ্যাট রেসপন্সিবল ফর টিবি, যে অর্গানিজমগুলো, যে জীবাণুগুলো আমাদের যক্ষা রোগের জন্য, টিবির জন্য দায়ী, তারা তিনটা। একটা হচ্ছে এ নাম্বার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বি নাম্বার মাইকোব্যাকটেরিয়াম বোভিস, তিন নাম্বার সি নাম্বার মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম। এবার আমি একটু যাতে বাংলায় বুঝিয়ে দেয়। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা একটা শক্তিশালী জীবাণু, একটা ব্যাকটেরিয়া, যেটা আমাদের সরাসরি যক্ষার তৈরি করে। বি নাম্বার হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম বোভিস, এটাও যক্ষা তৈরি করে, কিন্তু এটার একটা তোমার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতিতে সে ব্যারিয়ারটা, মানে জীবাণুগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে একটা প্রজাতি জীবাণু বৈশিষ্ট্যমূলক হচ্ছে যে যদি সে মানুষেরকে আক্রমণ করে, যে জীবাণুগুলো মানুষের দেহে রোগ ছড়ায় সে কিন্তু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, কিন্তু এই মাইকোব্যাকটেরিয়াম বোভিস হচ্ছে এই জীবাণুটা, সে তার ব্যারিয়ারটাকে লঙ্ঘন করে সে ম্যামেলস, মানে যে প্রাণীগুলো আছে, গরু ছাগল যেগুলো স্তন্যপায়ী প্রাণী, এদের মধ্যেও সে যক্ষার তৈরি করে। দ্যাট মিনস মাইকোব্যাকটেরিয়াম বোভিস হচ্ছে মানুষের এই ব্যাকটেরিয়াটা মানুষের মধ্যে যক্ষা তৈরি করে, এবং তোমার প্রাণীর দেহেও, যে প্রাণীটা স্তন্যপায়ী তার দেহেও যক্ষার রোগ বাধায়। আর মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের এটা জীবাণু। এটা সাধারণত সেন্ট্রাল আফ্রিকা বা ওয়েস্ট আফ্রিকান দেশে এই ধরনের যক্ষা দেখতে পাওয়া যায়, এবং সেখানকার মানুষ এবং গবাদি পশু তারা সবাই এই ধরনের যক্ষায় তোমার আক্রান্ত হয়। জাস্ট লাইক এইডসে যেমন ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলির, ধর প্রত্যেকটা সদস্য আফ্রিকায় এমন কিছু অঞ্চল আছে যে প্রত্যেকটা পুরো গ্রামের লোক এইডসে আক্রান্ত। বিষয়টা এরকম যে মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানামটা হচ্ছে সেরকম ওয়েস্ট আফ্রিকা বা সেন্ট্রাল আফ্রিকার কিছু কিছু এলাকায় এই জীবাণুটা দেখতে পাওয়া যায় এবং এতে সবাই আক্রান্ত হয়। এবার আমরা কারণগুলো শুরু হচ্ছে যে বলেছে যে তিনটা জীবাণু নাম বললাম, টিউবারকুলোসিস, বোভিস অ্যান্ড আফ্রিকানাম। এম টিউবারকুলোসিস, এম বোভিস, এম আফ্রিকানাম, এই তিনটা জীবাণু হচ্ছে যক্ষার জন্য দায়ী। এবং এটা কেন হয়, কারণটা এখন শুরু হচ্ছে। দেখো এখানে আমি আবার বই থেকে দেখে নিচ্ছি, এ বি সি ডি ই এফ, এখানে 6টা কারণ বলা হচ্ছে। তোমার প্রথমে দেখবা ক্লোজ কন্ট্রাক্ট, মানে সহচর্য আসা, নিকটে থাকা, যেমন হ্যাভিং ক্লোজ কন্ট্যাক্ট উইথ সামওয়ান হু হ্যাজ অ্যান অ্যাক্টিভ টিবি, যার টিউবারকুলোসিস, যার যক্ষা রোগ আছে, তার সংস্পর্শে তুমি আসলে, তার সাথে উঠা বসা করলে, তাহলে তোমারও হওয়ার সম্ভাবনা আছে। বি নাম্বার লো ইমিউনিটি, মানে ইমিউন সিস্টেমটা তো সবার এক না। মনে করো যারা পরিপূর্ণভাবে খাবার খায়, সঠিকভাবে তোমার জীবনযাপন করে,
মানে যার খাবারের অভাব নাই, তার ভালো একটা জায়গায় থাকে, এনভায়রনমেন্ট সব কিছু ঠিক আছে, মানে মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো আছে তার সব কিছু আছে, তার কিন্তু লো ইমিউনিটি হবে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু নর্মাল থাকবে। কিন্তু ধরো যে পোর, সে গরিব, যে বস্তিতে থাকে, যে মনে করো যে বিভিন্ন এমন জায়গা থাকে অস্বাস্থ্যের এলাকায়, সে খাবার পায় না, তার ইমিউনিটি কিন্তু হাই হওয়ার কথা না বা নর্মাল হওয়ার কথা না, তার ইমিউনিটি হয়ে যাবে লো, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও থাকবে লো। তাহলে এই ধরনের লো ইমিউনিটির মানুষদের যক্ষা হওয়ার কারণ হতে পারে। দেখো, ইমিউনো কম্প্রোমাইজড স্ট্যাটাস লাইক দোজ উইথ এইচআইভি, যার এইডস আছে, ক্যান্সার আছে, এদের কিন্তু ইমিউনিটি ইম্প্রোমাইজ, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নাই। অর ট্রান্সপ্লান্টেড অর্গানস, মনে করো যার কিডনি চেঞ্জ হয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, মানে লিভার চেঞ্জ করা হয়েছে, কিডনি চেঞ্জ করে নতুন কিডনি লাগানো হয়েছে, ইনক্রিজ দ্য রিস্ক অফ অ্যাকোয়ারিং টিউবারকুলোসিস, এই ধরনের লোকদের কি হয়, যক্ষা হওয়ার সম্ভাবনা কি বৃদ্ধি থাকে, হ্যাঁ বৃদ্ধি পায়। সি নাম্বার হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ, মানে কি অ্যাবিউজ দেখো, পিপুল হু আর আইভি ইনজেকশন ড্রাগ ইউজার্স অ্যান্ড অ্যালকোহলিক, ওই যে রাস্তাঘাটে দেখি না, যে মনে করো ছিন্নমূল, তারা বসে বসে ওই তোমার প্যারাসিন নিতেছে, মরফিন নিতেছে, বিভিন্ন ধরনের ড্রাগস, একটা ড্রাগস দিয়ে 4জন 5জন মিলে শরীরের মধ্যে ঢুকাচ্ছে, ইনজেকশন নিয়ে সে ড্রাগস নিতেছে, হ্যাঁ, আবার অনেকে মদ খাচ্ছে, হ্যাভ এ গ্রেটার চান্স অফ অ্যাকোয়ারিং টিউবারকুলোসিস। এই ধরনের লোকদের, হ্যাঁ, যারা এই ধরনের নেশাগ্রস্ত, ফেন্সিডিল খায়, বা আমরা যাদেরকে বলি, কি বলি আমরা, অ্যাম্পো বলি বা নেশাগ্রস্ত বলি, এরা কি হয়, এদের যক্ষা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। হ্যাঁ, দিন আবার দেখো, ইনঅ্যাডিকুয়েট হেলথ কেয়ার, ইনঅ্যাডিকুয়েট কথাটার মানে হচ্ছে অপর্যাপ্ত স্বাস্থ্য সেবা। এনি পার্সন উইদাউট অ্যাডিকুয়েট হেলথ কেয়ার, যে কোনো লোক মানে অপর্যাপ্ত স্বাস্থ্য সেবার মানে আওতার মধ্যে নাই, লাইক দ্য হোমলেস, যারা গৃহহীন, রাস্তাঘাটে থাকে, ইম্পোভারিশ, যারা একেবারেই গরিব, মনে করো যে যাদের তার সহায় সম্পদ কিছু নাই, রাস্তায় ভিক্ষা করতেছে, এরকম লোকজনকে বলছে। অ্যান্ড দ্য মাইনরিটিস, এবং সংখ্যালঘু অফেন ডেভেলপ অ্যাক্টিভ টিবি, তাদেরই কিন্তু এই যক্ষা রোগটা দেখা দেয় সবচেয়ে বেশি, এবং প্রায় এটা দেখা দেয়। এই নাম্বার হচ্ছে ইমিগ্রেশন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইমিগ্রেশন ফ্রম কান্ট্রিজ উইথ এ হাই প্রিভালেন্স অফ টিবি কুড এফেক্ট দ্য পেশেন্ট। মনে করো একজন লোক আফ্রিকা থেকে, যে যে বলছেন যে আফ্রিকানাম, মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম এর দেশ ওয়েস্ট আফ্রিকা থেকে আসছে, এখানে এই জীবাণুগুলো আছে, সে যদি বাংলাদেশে আসার পর কি হয়, আমাদের দেশের লোকজনের সাথে মিশবে, এবং সে যে জীবাণুটা তার দেহের মধ্যে বহন করে নিয়ে আসছে, সেটা কিন্তু আমাদের দেশের লোকদেরকে সে এটা দিয়ে দিবে। এটা হচ্ছে ইমিগ্রেশনের কারণে হয়। বা যে কোনো জায়গায়, মনে করো বাংলাদেশের যে কোনো একটা এলাকায় টিবি রোগী বেশি আছে, ওই এলাকার লোক যদি ঢাকা শহরে আসে, তাহলে ঢাকা শহরের কিছু লোক তার সংস্পর্শে আসবে। আমরা করোনা ভাইরাসের কথা বলি না, ঠিক জাস্ট লাইক টিবিটা অতটা ছোঁয়াচে নয়, করোনা ভাইরাস যেভাবে অনেক বেশি কন্টাজিয়াস, টিবিটা ততটা না, কিন্তু তার কাছাকাছি আমরা এটাকে ধরে নিতে পারি। এফ নাম্বার, ওভার ক্রাউডিং, এই যে অনেক বেশি জনবহুল লোক, আমরা ঢাকা শহরে একটা রুমের মধ্যে 10জন থাকি, 8জন থাকি, এই যে জনবহুল, রাস্তাঘাটে তুমি হাঁটার জায়গা নেই, ফুটপাথে হাঁটা যায় না, বাসে উঠলে সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে যেতে হয়, দিস ইজ কল্ড ওভার ক্রাউডিং। যেখানে যাবা তুমি লোকজন, এটা হচ্ছে লিভিং ইন এন ওভার ক্রাউডেড সাবস্ট্যান্ডার্ড হাউজিং ইনক্রিজেস দ্য স্প্রেডিং অফ দ্য ইনফেকশন। তাহলে এই ধরনের ওভার ক্রাউডিং মানে খুব জনবহুল এলাকায় বসবাস করা, উঠা বসা করা, হ্যাঁ, জীবনযাপন করলে কি হয়, এই ইনফেকশনটা দ্রুত স্প্রেড, মানে ছড়ানোর সম্ভাবনা বৃদ্ধি পায় বা অনেক বেশি থাকে। তাহলে আমরা দেখো আমরা কয়টা পড়লাম, তোমরা কিভাবে মুখস্থ করবা। প্রথমে 6টা পয়েন্ট আছে, প্রথমে তো রেসপন্সিবল 3টা জীবাণুর কথা তোমরা মুখস্থ করবা, তারপর এখানে 6টা পয়েন্ট করবা, ক্লোজ কন্ট্যাক্ট, লো ইমিউনিটি, সাবস্টেন্স অ্যাবিউজ, ইনঅ্যাডিকুয়েট হেলথ কেয়ার, ইমিগ্রেশন, ওভারক্রাউডিং। প্রথমে এই পয়েন্টটা মুখস্থ করবা, তারপর পয়েন্টের ভিতরে কি আছে ওইটা মুখস্থ করবা, তাহলে কিন্তু তোমার মনে থাকবে। ঠিক পর্যায়ক্রমে আমি যেভাবে বলে দিলাম সেভাবে পড়বা। প্রথমে এই 3টা ব্যাকটেরিয়ামকে দায়ী যারা, তাদের নামটা মুখস্থ করবা, খুব সহজ। মাইকোব্যাকটেরিয়ামকে এম পড়বা, এরপরে তোমার যে 6টা আছে এ বি সি ডি ই এফ, এটার পয়েন্টগুলো তুমি প্রথমে পড়বা, তারপরে গিয়ে তুমি এটা মুখস্থ করবা। ওকে, আমরা যক্ষার একটা প্রশ্ন শেষ করলাম। আসো এরপরে আমরা দেখছি যে হোয়াট আর দ্য সাইটস মানে হচ্ছে জায়গা, কমনলি অ্যাফেক্টেড বাই টিউবারকুলোসিস, কোন জায়গায় যক্ষাটা সাধারণত বাসা বাঁধে
বা এফেক্ট করে আমাদের কোন জায়গা, মানে আমাদের দেহের কথা বলা হচ্ছে, আমাদের শরীরের কথা বলা হচ্ছে। তাহলে দেখো, কমন সাইটস অফ বডি আর এফেক্টেড, টিবি মে বি এফেক্ট এনি অর্গান অর টিস্যু, দিজ আর, মানে কমন সাইটস অফ দ্য আর এফেক্টেড হচ্ছে টিবি মে বি এফেক্টেড এনি অর্গান, সে যে কোনো অর্গানকে এফেক্ট করতে পারে, অর টিস্যুকেও এফেক্ট করতে পারে। এখানে এটাকে আমি বই থেকে দেখে বলছি, যেটা আমাদের স্লাইডে পুরোপুরি দেখা যাচ্ছে না, বইতে লেখা আছে দুইটা, একটা হচ্ছে পালমিনারি টিবি, একটা হচ্ছে এক্সট্রা পালমিনারি টিবি। প্রথম দেখো দুইটা ভাগের মধ্যে প্রথমে কিন্তু ফুসফুসকে একটা ভাগে ফেলে দিছে, তার দ্বিতীয় ভাগে হচ্ছে ফুসফুসের বাইরের শারীরিক এলাকায়, শরীরের এলাকাটাকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো হোয়াট আর দ্য সাইন কমনলি এফেক্টেড বাই টিউবারকুলোসিস। হ্যাঁ, তাহলে এখানে দেখো কমনলি এফেক্টেড বাই টিউবারকুলোসিস যেটা হচ্ছে পালমিনারি টিবি, আর 2 নম্বর হচ্ছে এক্সট্রা পালমিনারি টিবি। তারপরে পালমিনারি টিবি মানে দুটো, মানে বলছে যে কোন কোন জায়গায় যক্ষা এফেক্ট করে, এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছে, একটা হচ্ছে ফুসফুস আর আর দ্বিতীয়টা হচ্ছে ফুসফুসের বাইরের অংশ। তাহলে দেখো ফুসফুসকে কতটা প্রাধান্য দিচ্ছে, ভাগ করেছে দুইটা এলাকা, একটা ফুসফুস আর একটা হচ্ছে ফুসফুসের বাইরে। তাহলে দেখো পালমিনারি টিবি হচ্ছে লাং প্যারেনসাইমা। প্যারেনসাইমা কথাটা মানে হচ্ছে, মানে আমাদের লাংসের যে অংশটা গ্যাস ট্রান্সফার করে, মানে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, যে গ্যাসটা যে ট্রান্সফার করছি, এটাকে বলা হয় লাংস প্যারেনসাইমা। এই জায়গাটাতে যক্ষা অ্যাটাক করে। আর 2 নম্বর হচ্ছে এক্সট্রা পালমিনারি টিবি, অর্থাৎ ফুসফুসের বাইরে, যেটা হচ্ছে কিডনি। আমরা জানি কিডনিটা, আমরা জানি কি করে আমাদের দেহের সবচেয়ে মানে ইউরিনারি ট্র্যাক্টের যেটা অংশ কিডনি। তারপরে পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে আমাদের হার্টের পর্দাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এখানে ইন্টেস্টাইন আমাদের অন্ত্র, মেডিয়াস্টিনাল লিম্ফ নোডস, এখানে আমাদের লিম্ফ নোডস আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা, এই যে মেডিয়াস্টিনাল, এই জায়গাটাকে বলা হয়, এখানে আমাদের নোডস আছে, ওই জায়গায় যক্ষা হতে পারে। ল্যারিংস, ল্যারিংস তো আমরা জানি, ল্যারিংস কি আমাদের ভোকাল কর্ড, আমাদের ভয়েস বক্স। তারপরে সার্ভাইকাল লিম্ফ নোড, সার্ভাইকাল লিম্ফ নোডসও আমাদের আছে, লিম্ফ আছে, এটার মধ্যে হতে পারে প্লুরা। এটা হচ্ছে কিডনি পড়লাম, সরি, আমাদের যে ফুসফুস আছে লাংস, লাংসের পর্দাকে বলা হয় প্লুরা। তবে মেনিনজেস, এটা আমাদের ব্রেইন, আমাদের মস্তিষ্ক, মস্তিষ্কের উপরে কিন্তু একটা পর্দা আছে, আবরণ, এটাকে বলা হয় মেনিনজেস। সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এগুলো হচ্ছে, এগুলোতে কি করতে পারে, এগুলোতেও যক্ষার এই জীবাণুটা আমাদের আক্রমণ করতে পারে, বা এটা হচ্ছে সাইট, মানে জায়গা, যক্ষা হওয়ার জায়গা। দেখো মিডিয়াস্টিনাল লিম্ফ নোডস দেখতে পাচ্ছ তোমরা, যে ট্র্যাকিয়া দেখাচ্ছে, আপার মিডিয়াস্টিনাল লিম্ফ নোড দেখাচ্ছে, তোমরা একটু দেখে নাও। এই নোডস গুলো দেখাচ্ছে, এটা গোল 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 গোল, এগুলো হচ্ছে নোডস, লিম্ফ নোডস, ছোট 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 তীর করে দেখাচ্ছে। তো মিডিয়াস্টিনামটা কোথায়, এই যে আমাদের ঠিক এই জায়গা, এই যে মিডিয়াস্টিনাম লিম্ফ নোডস ঠিক এই জায়গায় আছে। আমার হাতটা দেখো আমি কোথায় দিয়েছি, ঠিক এই জায়গা, আমাদের জাস্ট গলার যে এখান থেকে যে তোমার এসোফেগাস, যে তোমার কণ্ঠনালী এবং খাদ্যনালীটা আসছে, এখান থেকে মাঝখান থেকে দুই দিকে আমাদের লাংস আছে, এই জাস্ট এখান থেকে নালীর এই সাইড কোণাটা হচ্ছে তোমার মিডিয়াস্টিনাল লিম্ফ নোডস। এরপর আসো আর কোথায় হতে পারে, স্পাইনে, স্পাইনাল কর্ডে স্পাইন বোঝো। তারপর বোনস অ্যান্ড জয়েন্টস, দেখো যক্ষা কোথায় কোথায় হতে পারে, বোনস এবং জয়েন্টস হতে পারে। পেরিটোনিয়ামে হতে পারে। পেরিটোনিয়াম হচ্ছে যে এটা একটা সেরাস মেমব্রেন, আমাদের অ্যাবডোমিন আছে না, পেটের উপরে কিন্তু একটা পর্দা আছে, এটাকে সেরাস মেমব্রেন বলা হয়, এখানে হতে পারে, পেরিটোনিয়ামে হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে স্কিন, স্কিনেও হতে পারে। ওকে, এটা হচ্ছে কমন সাইট। আচ্ছা, আমরা একটু ওই মাইক্রোবায়োলজি দেখছি, মরফোলজিটা খুব বেশি জরুরি। হ্যাঁ, সবসময় মনে রাখবো, মরফোলজি হচ্ছে আমার মাইক্রো অর্গানিজমের আকার আকৃতি, সে দেখতে কেমন, সে কি করে, সে দৌড়ায় না হাঁটে না এক জায়গায় চুপচাপ থাকে, সে কি বংশ বিস্তার করে, সে কি অক্সিজেনে বাঁচে না বিনা অক্সিজেনে বাঁচে, এই যে সে কিভাবে গ্রোথ হয়,
এই বিষয়গুলোকে বলা হয় মরফোলজি, হ্যাঁ, মরফোলজিক্যাল। তো সবসময় যখনই কোনো অর্গানিজম বা জীবাণু পড়বা, অবশ্যই অবশ্যই মরফোলজিটা পড়ে নিতে হবে। তাহলে আমরা দেখবো মরফোলজি, এই যে ব্যাকটেরিয়াটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেটা দেখতে কেমন, এটা কি করে। দেখো বলছে অ্যারোবিক, অক্সিজেনের উপস্থিতিতে থাকে, অ্যাসিড ফাস্ট ব্যাসিলি, মানে রডস আর কি, যেটা রডের মতো দেখতে, হ্যাঁ, যেটা আমাদের কলম আছে, আমি একটু পরে চিত্র দেখাবো। তারপর দে আর নাইদার গ্রাম পজিটিভ নর গ্রাম নেগেটিভ, এটা গ্রাম পজিটিভও না গ্রাম নেগেটিভও না, এটার পুরোপুরি এটার মানে মেমব্রেন বা এটার যে শরীরের যে তোমার কি বলে যে পর্দাটা আছে বা যে সেল ওয়ালটা আছে, পুরোপুরি এটা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের সাথে মিলে না। হ্যাঁ, এটা হয় গ্রাম পজিটিভও না আবার গ্রাম নেগেটিভও না, এটা কাছাকাছি। দেখো বলছে গ্রোথ ইন স্লো, এটা স্লো গ্রোথ হয়। ডাবলিং টাইম, সময় দ্বিগুণ নেয়, 18 আওয়ার্স নেয়। সো কালচার অফ ক্লিনিক্যাল স্পেসিমেন মাস্ট বি হেল্ড ফর 6 থেকে 8 সপ্তাহ তোমার এটাকে কালচার করতে লাগে। কালচার মানে তো তোমাদের বলছি যে ল্যাবে একটা ব্যাকটেরিয়াকে আমি জন্ম দিচ্ছি, এটার উৎপাদন করছি, যেমন আমরা ক্ষেতের মধ্যে ফসল উৎপাদন করি, ব্যাপারটা সেরকম। হ্যাঁ, আর শরীরের মধ্যে এটাকে বাসা বাঁধতে লাগে কত, 18 ঘন্টা লাগে। নন স্পোর ফর্মিং এন্ড নন মোটাইল, নন স্পোর, এই স্পোর ফর্ম করে না। স্পোর ফর্মিং তো দেখছি এর আগের গুলা সব স্পোর ফর্মিং করতো, কিন্তু এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিন্তু কোনো স্পোর ফর্ম করে না। এবং নন মোটাইল, মোটাইল মানে হচ্ছে মুভমেন্ট, মানে সে নাড়াচাড়া করে হাঁটে, সে কিন্তু করে না এটা, ও হাঁটেও না। নন, নন মানে না। নন ক্যাপসুলেটেড, তার ক্যাপসুল নাই, হ্যাঁ, তার শরীরে। ডেলিকেট স্ট্রেট অর কার্ভ রডস উইথ রাউন্ডেড ইন্ড, মানে রডের চারদিকে যে রাউন্ডেড ইন্ড থাকে, যেমন এই যে রাউন্ডেড ইন্ডটা আমি এখানে কলমের মধ্যে আছে, যে রাউন্ড করা আছে শেষের জায়গাটা। অ্যারেঞ্জড আইদার সিঙ্গলি অর ইন স্মল গ্রুপ, সে হয়তো সিঙ্গেল থাকতে পারে ব্যাকটেরিয়া, অথবা একটা ক্লাস্টারের মধ্যে থাকতে পারে, অনেকগুলো তোমার এই যে ব্যাকটেরিয়া একত্রে থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তার মরফোলজি। ওকে, এবার দেখো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা দেখতে, যে মরফোলজিটা বললাম, এই মরফোলজিটাই এখানে তোমার কি হচ্ছে দেখানো হচ্ছে। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই যে তার চেহারাটা তুমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে তার মরফোলজি, তার কি আছে, যে দেখতে কেমন। দেখো একসাথে অনেকগুলো থেকে এই জিনিসটা দেখতে এরকম রডের মতো, যা তার শেষ মুখটা হচ্ছে দেখো তোমার রাউন্ড, চোখা না, রাউন্ড করা আছে। এগুলো যে ছবিগুলো দেখা যাচ্ছে, এগুলো সব মাইক্রোস্কোপের সাহায্যে এই ছবিগুলো নেওয়া হয়েছে। এগুলো সত্যিকারের ব্যাকটেরিয়ার ছবিগুলো মাইক্রোস্কোপের সাহায্যে এগুলোর ছবি নেওয়া হয়েছে। এটা হচ্ছে যক্ষার জীবাণু, হ্যাঁ, এটাকে বলা হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর টিউবারকুলোসিস হচ্ছে রোগের নাম, সংক্ষেপে আমরা বলি টিবি। এবার আসো আমরা জটিলতা দেখব, মানে এটাকে ক্লিনিক্যাল ফিচার বলা হয়। রাইট ডাউন দ্য কমপ্লিকেশন অফ পালমিনারি টিউবারকুলোসিস, এটাকে আরেক নামে বলা যাবে ক্লিনিক্যাল ফিচার। হ্যাঁ, যে কমপ্লিকেশনটা কি, দেখো পালমিনারি, এখানে আমার কাছে বই আছে, এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পালমিনারি আর দ্বিতীয়টা হচ্ছে নন পালমিনারি। হ্যাঁ, এই নাম্বারটা হচ্ছে ঠিক ওই যে সাইটের মতো, সাইটের মধ্যে করছিল না, একটা হচ্ছে ফুসফুস, আরেকটা হচ্ছে তোমার লাংস প্যারেনসাইমা, আর একটা করছিল যে এক্সট্রা তোমার পালমিনারি করেছিল। হ্যাঁ, তো সেটা এখানেও তাই করেছে। দেখো ক্লিনিক্যাল ফিচারটা যদি আমরা দেখি বা কমপ্লিকেশন যেটাকে আমরা বলতে পারি, সেটাকে যদি দেখি, সেটা বলছে যে এ নাম্বার করছে পালমিনারি আর বি নাম্বার করছে নন পালমিনারি। জাস্ট এরকম, একটা হচ্ছে ফুসফুস সংক্রান্ত, একটা হচ্ছে ফুসফুসের বাইরে বিভিন্ন অর্গান সংক্রান্ত।
তো ফুসফুসের মধ্যে সে কি করে দেখো, ম্যাসিভ হেমোপটাইসিস। হেমোপটাইসিস কথাটা মনে হচ্ছে তোমার ফোর্স দিয়ে তোমার ব্লিডিং হওয়া, রক্ত ব্লিডিং হয়, র্যাপিড রেট অফ ব্লিডিং, ব্লিডিং এর পরিমাণটা খুব দ্রুত, রক্ত বন্ধ হয় না, খুব দ্রুত ব্লিডিং হয়, এই ম্যাসিভ হেমোপটাইসিস করে। তারপরে করপালমোনাল, করপালমোনাল হচ্ছে ব্লাড প্রেশার যখন বেড়ে যায় তখন লাংসের ভিতরে ব্লাড ভেসেলগুলোর পরিবর্তন হয়, যে লাংসের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে এটার কিন্তু একটা পরিবর্তন হয়ে যায় ব্লাড প্রেশার বাড়ার কারণে, যেটা রাইট সাইড, আমাদের রাইট সাইড অফ দ্য লাংস, যেটা হচ্ছে রাইট সাইড অফ দ্য লাংসের যেটা হয় সেটাকে কি হয়, যখন ব্লাড ভেসেলগুলো পরিবর্তন হয়ে যায় ব্লাড প্রেশারের কারণে, রক্ত ফোর্সের কারণে, রক্ত প্রবাহের তীব্রতার কারণে, এই অবস্থাটাকে বলা হয় করপালমোনাল। এরপরে দেখো লাংসের মধ্যে কি হয়, ফাইব্রোসিস, এমফাইসেমিয়া। হ্যাঁ, ফাইব্রোসিস, এমফাইসেমিয়া, দেখো কি করছে সে, এই যে আমাদের যে কানেকটিভ টিস্যু আছে লাংসের মধ্যে, এটা তোমার জখম হয়ে যায়, এই কানেকটিভ টিস্যুগুলোর মধ্যে একটা দাগ পড়ে যায়, হ্যাঁ, এবং এটা ক্ষতিগ্রস্ত হয়। এই যে কানেকটিভ টিস্যু যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে পালমিনারি, সেটাকে বলা হয় ফাইব্রোসিস। হ্যাঁ, এরপরে দেখো বলছে এটাইপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে এক ধরনের স্পেসিস আছে, সে টাইপিক্যাল না, সে হচ্ছে এটাইপিক্যাল, টাইপের বাইরে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়ার একটা স্পেসি আছে, ওটা টাইপ এটাইপিক্যাল, সেটা কি করে, সেটা ক্ষত তৈরি করে। ঠিক আছে, তারপরে লাং এবং প্লুরাল ক্যালসিফিকেশন। ল্যাং এবং প্লুরাল ক্যালসিফিকেশন, দেখো এই যে আমাদের লাংসের পর্দাটা হচ্ছে গিয়ে প্লুরা, লাংসের উপর একটা আবরণ আছে, এটাকে বলে প্লুরা। এই প্লুরার মধ্যে একটা প্রদাহ সৃষ্টি করে, প্রদাহ সৃষ্টি করার পরে কি হয়, এই পর্দাটা আরো পাতলা হয়ে যায়, এটাকে বলা হচ্ছে প্লুরাল ক্যালসিফিকেশন। হ্যাঁ, এটা থিকেনিং হয়ে যায়, এটা পাতলা হয়ে যায় এই পর্দাটা, ওই ব্যাকটেরিয়া আক্রমণের কারণে। অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ, অবস্ট্রাক্ট মানে হচ্ছে চেপে ধরা, মানে অবস্ট্রাক্ট মানে বন্ধ হয়ে যাওয়া, এয়ারওয়েজ ডিজিজ, যেটা আমাদের লাংস থেকে যে যার প্যাসেজগুলো বের হয়েছে সেগুলো কিন্তু সংকুচিত হয়ে যায়, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ ডিজিজ। তারপরে ব্রনকাইটেসিস। ব্রনকাইটেসিস, দেখো ব্রনকিগুলো যে আছে এগুলা তোমার এই যে যক্ষার ইনফেকশনের কারণে এগুলা চওড়া হয়ে যায়। হ্যাঁ, এই তোমার অ্যাবনর্মাল হয়ে যায়, এটা অ্যাবনর্মাল ভাবে এটা চওড়া হয়ে যায়, মানে স্বাভাবিক থাকে না, এটা অস্বাভাবিকভাবে চওড়া হয়ে যায় যে ব্রনকিগুলো আছে। হ্যাঁ, যে আমাদের যে ব্রনকিগুলো আছে, ব্রনকি তো তোমরা জানো যে তোমার গাছের মতো যে শাখা প্রশাখা মতো থাকে, ওটা তোমার গ্যাস এক্সচেঞ্জ করে, এগুলো চওড়া হয়ে যায়। হ্যাঁ, ব্রনকিয়াক্টাইটিস বলে, এই অবস্থাটাকে বলা হয় ব্রনকিয়াক্টাইটিস। তারপরে ব্রনকো প্লুরাল ফিস্টুলা, খেয়ালটা করো, ব্রনকো মানে এখানে ব্রনকি আছে, আবার প্লুরাল, ও যে লাংসের পর্দা আছে, ফিস্টুলা। ফিস্টুলা কথাটা মানে হচ্ছে যে একটা অস্বাভাবিক মানে সংযোগ তৈরি করে, অ্যাবনর্মাল কানেকশন তৈরি হয় যে দুটো অর্গানের মধ্যে, যেমন ব্রঙ্কো এবং ফিস্টুলা। আমি বোধহয় একটা ছবির সাহায্যে এটা বুঝিয়ে দিয়েছি, যে তোমার ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলাটা হচ্ছে তোমার যে দেখা যাচ্ছে, তোমাদের যে প্লুরালটা দেখা যাচ্ছে এবং যে ব্রঙ্কাইটাও দেখা যাচ্ছে, এটার মধ্যে, এটার মাঝখানে একটা গ্যাপ থাকে। এখানে ডেফিনেশনটা বলছে, দেখো এই ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা ইজ এ কমিউনিকেশন বিটুইন দ্য প্লুরাল স্পেস অ্যান্ড দ্য ব্রঙ্কায়াল ট্রি। মানে যে ব্রঙ্কায়াল ট্রিটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি যেটা পাইপটা নেমে আসছে লাংসের মাঝখান থেকে, ওখান থেকে যে তার শাখা প্রশাখা গেছে, ওটা হচ্ছে ব্রঙ্কায়াল ট্রি। এই ব্রঙ্কায়াল ট্রি এবং প্লুরাল মাঝখানে একটা স্পেস থাকে, এই স্পেসটা কি হয়, যে কোনো কারণে তোমার সার্জিক্যাল মানে যে সার্জারির কারণে, অপারেশনের কারণে, বা যে কোনো আঘাতের কারণে দুটা লেগে যায়, দুটার মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হয়। তাহলে এই ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলাটা তোমার এই যক্ষা রোগের জীবাণু কারণেও এটা ফিস্টুলাটা তৈরি হতে পারে, মানে ব্রনকাই এবং প্লুরার মধ্যে একটা সংযোগ তৈরি হতে পারে, যে গ্যাপটা পূর্ণ হয়ে যেতে পারে। ওকে, এবার আমরা দেখব নন পালমোনারি, যেটা আমাদের ফুসফুসের বাইরে। এতক্ষণ পালমোনারি দেখলাম, এটা হচ্ছে এমফাইমা। হ্যাঁ, এমফাইমা বা ইমপেমা বলবো, ইমপেমা নেসেসিটেন্স।
আমাদের যে চেস্ট ওয়াল আছে, আমরা কিন্তু এখন ফুসফুসের পরে এখন আমরা চেস্ট ওয়ালে চলে গেলাম। চেস্ট ওয়ালের মধ্যে যে স্কিনটা আছে, আমাদের চেস্ট ওয়ালে যে ত্বকটা, এই ত্বক এবং টিস্যুর মাঝখানে এক ধরনের পাশ তৈরি হয়। হ্যাঁ, পাশটা কি হয়, পাশটা তখন কেটে যায় আমাদের চেস্ট ওয়ালে। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় ইনপেমা নেসেসিটেন্স। এই অবস্থাটাকে বলা হয় ইনপেমা নেসেসিটেন্স। তারপরে ল্যারিনজাইটিস। ল্যারিংস তো তোমরা বুঝতে পারো যে আমাদের যে ভোকাল কর্ডটা আছে, এখানে একটা প্রদাহের তৈরি হয়। আইটিআইস মানে প্রদাহ, একটা ইনফ্লেমেশন অফ ল্যারিংস, মানে ল্যারিনজাইটিস হচ্ছে ইনফ্লেমেশন অফ ল্যারিংস। আমাদের যে ভয়েস বক্সটা আছে, আমাদের যে ভোকাল কর্ডটা আছে, এখানে একটা ইনফ্লেমেশন হয় বা প্রদাহ। এন্টেরিটিস তো তোমরা জানো যে এন্টেরিটিস নিয়ে হচ্ছে অ্যানোরেক্টাল ডিজিজ। অ্যানাল এবং রেকটাম এর মধ্যে যে তোমার অ্যানাল ফিশার হয়, তারপরে ফিস্টুলা হয়, যে পায়খানার রাস্তা, ওখানে কিন্তু এই রাস্তার মধ্যে এক ধরনের ক্ষতের তৈরি হয়, যে কোনো এক ধরনের ঘা হয়ে যায়, জখম হয়ে যায়, এটাকে বলা হয় অ্যানোরেক্টাল ডিজিজ। হ্যাঁ, এখান থেকে তোমার ব্লিডিংও হতে পারে। হ্যাঁ, ওই যে যাদের হয় কি বলে রোগটার নাম এই মুহূর্তে মনে করতেছে না, পাইলস যেটা আমরা বলি না, পাইলস, এটাও কিন্তু এটা অ্যানোরেক্টাল ডিজিজ। হ্যাঁ, এই পাইলসটা ওই কারণে তোমার রেকটামের মধ্যে, তোমার অ্যানাল ক্যানালের মধ্যে জখম থাকে, ক্ষত থাকে, ওখান থেকে ব্লিডিং হয়, ওখানে অ্যানাল ফিশার হয়ে যায়, এগুলো হচ্ছে অ্যানোরেক্টাল ডিজিজ। তারপরে অ্যামাইলয়েডোসিস। অ্যামাইলয়েডোসিস হচ্ছে তোমার, অ্যামাইলয়েড হচ্ছে এক ধরনের প্রোটিন। এই প্রোটিনটা কি করে, এই প্রোটিনটা হচ্ছে তোমার আমাদের এই যক্ষা যে মায়োকার্ডিয়াম টিউবারকুলোসিস যে ব্যাকটেরিয়াটা যখন আক্রমণ করে, তখন এই যে অ্যামাইলয়েডটা আমাদের লিভারে, কিডনিতে এবং স্প্লিনের মধ্যে গিয়ে জমা হয়, এই প্রোটিনগুলো। হ্যাঁ, এই অবস্থাটাকে বলা হয় অ্যামাইলোডোসিস। তাহলে অ্যামাইলয়েড একটা প্রোটিন, আর ওএসআইএস দেখছো, অ্যামাইলোডোসিস, এটা হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে লিভার, তারপরে লাংস, হ্যাঁ, এবং আমাদের স্প্লিনের মধ্যে এই যে প্রোটিনটা গিয়ে জমা হয় যখন ব্যাকটেরিয়াটা আক্রমণ করে। হ্যাঁ, এটা একটা মানে ডিজিজ কন্ডিশন আর কি। আর হচ্ছে পনক্রিয়াস পলিআর্থাইটিস, মানে বিভিন্ন হাত পায়ে বিভিন্ন জায়গায় তোমার ওই যে আর্থাইটিস, জয়েন্টে ব্যথা হতে পারে, মানে স্টিফনেস হয়ে যেতে পারে হাত পায়ের বিভিন্ন জায়গাগুলোতে, ব্যথা হতে পারে, নাড়ানোর ক্ষমতা চলে যেতে পারে, হ্যাঁ, স্পাজম হয়ে যেতে পারে জায়গাগুলো। ওকে, তাহলে আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে পালমিনারি, একটা হচ্ছে নন পালমিনারি। এটা ছিল তোমার কি, বলো তো কি করলাম আমরা? আমরা করলাম যে কমপ্লিকেশন অথবা ক্লিনিক্যাল ফিচার। এটাকে আমরা কি বলবো, কমপ্লিকেশন অথবা ক্লিনিক্যাল ফিচার। আমি তোমাদের পড়াতে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, এটা বিএসসি নার্সিংয়ে আসবে, প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস কথাটার মানে হচ্ছে যে কিভাবে একটা জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে, মানুষের শরীরে বাসা বাঁধে এবং মানুষের শরীরে রোগের সৃষ্টি করে, এবং মানুষের শরীরের ইমিউন সিস্টেমের সাথে লড়াই করে সে মানুষের শরীরে রোগের সৃষ্টি করে। এটাই হচ্ছে গিয়ে প্যাথোজেনেসিস বলে একটা জীবাণুর, অর্গানিজমের প্যাথোজেনেসিস। প্যাথ কথাটার মানে হচ্ছে রোগ, ডিজিজ। প্যাথোজেনেসিস, যে জেনেসিসের কারণে, জিনের কারণে সে রোগটা তৈরি হচ্ছে, এই জীবাণুটা, হ্যাঁ, সেটাই হচ্ছে প্যাথোজেনেসিস। তো আপনার কাছে বইটার মধ্যে এটা 158 পৃষ্ঠায় আছে। এটা তীর চিহ্ন দিয়ে দিয়ে এভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে রোগটা, মানে একজন হোস্ট বডি, হোস্ট মানে আমি, যদি আমার শরীরে যে জীবাণুটা ঢোকে, তাহলে আমি হব হোস্ট, সে হবে মেহমান, সে আমার শরীরে ঢুকছে, বুঝছো, আমি হচ্ছে মেজবান। যেটা আমি বাংলায় তর্জমা করি, হোস্ট কথাটার মানে যার শরীরে জীবাণুটা ঢুকছে। আচ্ছা, তো আমি প্যাথোজেনেসিসটা আমি একটু অ্যাভয়েড করে গিয়েছি। তোমরা হয়তো, আমি আজকের অনলাইন আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এগুলো পড়ার পরে, এগুলো মুখস্থ করার পরে যদি তোমাদের সময় থাকে তাহলে একটু দেখে নিও। প্যাথোজেনেসিসটা খুব কঠিন, মানে একেবারে একটা স্টেপ বাই স্টেপ, পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিসের বর্ণনা দিতে হবে তোমাকে, তীর চিহ্ন দিয়ে, এটার পরে এটা, এটার পরে এটা। এটা হচ্ছে প্যাথোজেনেসিস লেখার, যে কোনো অর্গানিজমের প্যাথোজেনেসিস লেখার নিয়ম হচ্ছে এটা।
তো যেহেতু আমি যে বই থেকে পড়াচ্ছি ওটা বিএসসি নার্সিং এর উপযোগী করে তোলা, এবং প্যাথোজেনেসিস আমি আসলে এটা বাদও দিতে পারছি না, আবার তোমাদের ধরে বলছি না যে তোমরা পড়ো। তারপরে তোমরা আজকে এখানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি, এই বিষয়গুলো যদি তোমরা বুঝে থাকো বা বুঝে মুখস্থ করার পর যদি সময় থাকে তাহলে একবার রিডিং করে যেও। আসো, আমরা এখন দেখলাম যে আমাদের যক্ষার জন্য 3টা ব্যাকটেরিয়া দায়ী। 3টা ব্যাকটেরিয়ার মধ্যে একটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম বোভিস, আর একটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম। তাহলে এখানে আমরা আফ্রিকানামটা বাদ দিয়ে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং মাইকোব্যাকটেরিয়াম বোভিসের যে পার্থক্যটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমি এটা যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে আমি বইয়েরকে ফটোকপি পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি, তোমাদের যার যার বই থেকে তোমরা এটা দেখে নিও, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখা হচ্ছে ট্রেসটা হচ্ছে লক্ষণ বা যেটা দেখা যায়, এটা হচ্ছে হিউম্যান মাইকোব্যাকটেরিয়া মানে মানুষের শরীরে, আর বোভাইন মাইক্রোবেরিয়া যেটা প্রাণীর শরীরে কি করে, হ্যাঁ প্রাণীর শরীর থেকে। পার্থক্যটা দেখো, ট্রেস হচ্ছে সোর্স, উৎসটা কি। তো মানুষের শরীরে হচ্ছে ইনফেক্টেড পার্সন, মানুষের শরীরে যেটা ঢোকে না, তোমার একজন আরো যক্ষা রোগীর কাছ থেকে তুমি সেই এম টিউবারকুলোসিসটা তুমি পেয়ে যাচ্ছ, বা আমরা পেয়ে যাচ্ছি, আর একজন মানুষ পেয়ে যাচ্ছে সে জীবাণুটা। আর বোভাইন মাইক্রোব্যাকটেরিয়া হচ্ছে যখন গরু ছাগল যারা স্তন্যপায়ী প্রাণী, তারা হচ্ছে কন্টেমিনেটেড কাউস মিল্ক, এই যে দুধ যে দেয়, দুধের মধ্যে এই এম বোভিসটা থাকে, এই জীবাণুটা, এই ব্যাকটেরিয়াটা দুধের মাধ্যমে পায়। এটা হচ্ছে মানুষের টাচে, মানুষের সংস্পর্শে, এটা মানুষের রেসপিরেশনে, ইনহেলেশনের মাধ্যমে আছে। এটা পরবর্তীতে আসছে। রুট অ্যান্ড পোর্টাল অফ ইনফেকশন। রুট মানে রাস্তা, হ্যাঁ, অ্যান্ড পোর্টাল মানে রাস্তা, ইনফেকশনের রাস্তা কোনটা, কিভাবে ইনফেকশনটা আমাদের শরীরে তৈরি হয় ঢুকে। প্রাইমারিলি বাই ইনহেলেশন, যে আমরা শ্বাস প্রশ্বাস নেই, এই যে যেমন আমরা কোভিড-19 করোনা ভাইরাসের কথাও কিন্তু বলা হচ্ছে যে সে কিন্তু নাকের মাধ্যমে ফুসফুসে ঢুকতেছে, চোখের মাধ্যমে ঢুকতেছে। নাক এবং চোখ এবং মুখে 3টা জিনিস কিন্তু আমরা রাস্তায় বেরোলে 3টা জিনিসকে বলা হচ্ছে যে সেভ রাখতে। হ্যাঁ, এই যদিও আমরা ভাইরাস পড়ছি না, ওটা হচ্ছে ভাইরাস, আমরা কিন্তু ব্যাকটেরিয়া পড়ছি। ভাইরাস কিন্তু আরো সূক্ষ্ম, আরো ক্ষুদ্র। ভাইরাস এর পরবর্তী চ্যাপ্টারে আমরা ভাইরাসে যাব, কিন্তু আমরা এখন ব্যাকটেরিয়া পড়ছি। জাস্ট ওদের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যটা এরকম যে প্রাইমারিলি বাই ইনহেলেশন, এটা এই যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু এই তোমার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আমার নাকের ভিতর দিয়ে আমার শরীরে ঢুকতেছে, আমার ফুসফুসে ঢুকতেছে। এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। আর প্রাণীর ক্ষেত্রে, যে প্রাণীর যে যক্ষা হয় তার জীবাণুটা কিভাবে যায়, ড্রিঙ্কিং অফ ইনফেক্টেড মিল্ক, ওই যে দুধটা মধ্যে জীবাণুটা গেছে সেটা পান করার ফলে যাবে। তারপর লেজিয়ন, লেজিয়ন কথাটা মানে হচ্ছে রিজিয়ন বা জায়গা বা এলাকা। এটা হচ্ছে পালমিউনারি। দেখো লেজিয়ন বা রিজিয়ন আমি এভাবে মনে রাখি, লেজিয়ন মানে হচ্ছে রিজিয়ন, রিজিয়ন কথাটা মানে হচ্ছে জায়গা, রিজন মানে কারণ, আর রিজিয়ন মানে জায়গা। লেজিয়ন আর রিজিয়ন মানে আমি জাস্ট নিজের জন্য বলছি, যে নিজে মনে রাখার জন্য এভাবে মনে রেখেছি। লেজিয়ন মানে রিজিয়ন, লেজিয়ন হচ্ছে কোথায়, তার অঞ্চলটা কোথায়, পালমিনারি এন্ড এক্সট্রা পালমিনারি টিবি। আমরা তো এর আগেও দুটো প্রশ্ন আমি আলোচনা করলাম, ওটা দেখানো হয়েছে যে ফুসফুস এবং ফুসফুসের বাইরে যে কোনো যে এলাকাগুলোর কথা আমরা বললাম, যে লিম নোডস আছে, আমার প্লুরা আছে ফুসফুসে, তারপরে আমার এন্টেরিটি আছে, হ্যাঁ, তারপরে আমার আরো অনেক কিছু আমরা দেখলাম না, যে জায়গাগুলো হচ্ছে পালমিনারির ভিতরে এবং পালমিনারির বাইরে। আর আর যেটা গরু ছাগলের ক্ষেত্রে যে যক্ষাটা হয় কিভাবে, এক্সট্রা পালমিনারি টিবি ওদের বেশি হয়, ফুসফুসেটা বেশি হয় না। গরু ছাগলের যক্ষাটা হয় যে ইন্টেস্টিনাল টিবিটা প্রেভেলেন্ট কথা মানে প্রাধান্য, মানে প্রাধান্য দেখা যায় অনেক বেশি পরিমাণ ওদের হয়, অন্ত্রে টিবিটা হয়। গরু ছাগলের টিবিটা হয় তোমার এক্সট্রা পালমিনারি, পালমিনারি না, পালমিনারি বলতে ফুসফুস বোঝায়, এক্সট্রা পালমিনারি বলতে ফুসফুসের বাইরে হয়, সেটা হয় ইন্টেস্টিনাল টিবি। সেটা কোথায় হয়, অন্ত্রে হয়, ওই যে আমাদের স্টোমাকের ভিতরে হয়। এবার আসো জেসেন মিডিয়া, লনস্টেন লনস্টেন জেনসেন মিডিয়া। লনস্টেন জেনসেন মিডিয়া হচ্ছে কালচার, ওই যে বললাম না ফসল ফলাচ্ছে, এটা হচ্ছে ল্যাবের মধ্যে সেই জীবাণুটা ফলাচ্ছে। জীবাণুটার মধ্যে দেখো যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে ইউজেনিক, এটা কিন্তু খুব অ্যাক্টিভ, হ্যাঁ, এটা কিন্তু খুবই অ্যাক্টিভ, এটা জিনগুলো খুব অ্যাক্টিভ, হ্যাঁ, কারণ এটা নতুন করে সে আরো প্রোডাক্ট করতে পারে, যদিও সে এই ব্যাকটেরিয়াকে স্পন ফর্মিং বলছে না, কিন্তু সে এতটাই অ্যাক্টিভ যে একটা মানুষের হওয়ার পরে কিন্তু আরেকটা মানুষ যখন তার সংস্পর্শে আসতেছে সেটা চলে যাচ্ছে। আর বোভাইন মাইকোব্যাকটেরিয়া হচ্ছে ডিসজেনিক, ডিসজেনিক মানে হচ্ছে ডিফেক্টেড, জিনোমগুলো হচ্ছে ডিফেক্টিভ, হ্যাঁ, এটা ত্রুটি আছে এটার মধ্যে, এটা অতটা শক্তিশালী না, যেটা মানুষের ক্ষেত্রে যে এটা যে জীবাণুটা শক্তিশালী, সে প্রাণীর ক্ষেত্রে অতটা শক্তিশালী না। দেখো এবার বলছে যে
অক্সিজেন রিকোয়ারমেন্টটা কার কত, আমরা কিন্তু পার্থক্য করছি কোনটা হিউম্যান ব্যাকটেরিয়া আর এম বোভাইন, মানে মানুষের যে যক্ষা হয় যে জীবাণু আর প্রাণীর যক্ষার জীবাণু, এই দুইটা যক্ষার জীবাণুর পার্থক্যটা করতেছে। O2 মানে অক্সিজেন রিকোয়ারমেন্ট কার হচ্ছে অ্যারোব, স্ট্রিক্টলি অ্যারোব, তাদের এরা তোমার অক্সিজেনের উপস্থিতিতেই বেঁচে থাকে। আর বোভাইন মাইক্রোব্যাকটেরিয়া যেটা গরু ছাগলের জীবাণু যে যক্ষার, ওটা হচ্ছে মাইক্রো, ওদের খুব অল্প অক্সিজেন লাগে বুঝছো, ওদের অত বেশি অক্সিজেনের প্রয়োজন হয় না। মাইক্রো কথাটা মানে লিটল, লিটল অক্সিজেন লাগে ওদের বেঁচে থাকার জন্য, খুব অল্প অক্সিজেনের প্রয়োজন হয়। নিয়াসিন, নিয়াসিন টেস্ট হচ্ছে এক ধরনের তোমার ব্যাকটেরিয়া আছে কিনা টু আইডেন্টিফাই ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কিনা এই ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করার জন্য যে টেস্ট করা হয় ল্যাবে সেটাকে বলে নিয়াসিন টেস্ট। এটা সবসময় পজিটিভ রেজাল্ট আসে, আর ওইটা আসে নেগেটিভ রেজাল্ট। অর্থাৎ ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করার জন্য আরও অনেক ধরনের টেস্ট আছে, নিয়াসিন টেস্ট হচ্ছে তাদের মধ্যে একটা। তার মধ্যে এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সবসময় পজিটিভ দেখাবে যদি থাকে, আর বোভাইন ব্যাকটেরিয়াম নেগেটিভ দেখাবে। নিয়ে কোন টেস্টে? নিয়াসিন টেস্টে নেগেটিভ দেখাবে। আর অ্যাকশন অফ গ্লাইসেরল, এটা হচ্ছে ল্যাক্সেটিভ টাইপের একটা জেল টাইপের জিনিস। হ্যাঁ, গ্লাইসেরল এটা হচ্ছে মেডিসিনের মধ্যে মানে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এটা আমাদের শরীরের মধ্যে এক ধরনের উদ্দীপকের সৃষ্টি করে, স্টিমুলেট করে। অ্যাকশন অফ গ্লাইসেরল ইনহ্যান্স গ্রোথ, গ্লাইসেরল ইনহ্যান্সেস গ্রোথ, এটা আরও মানে থাকতে পারে কিন্তু আমি যতটুকু এটা কি করে, এটা বৃদ্ধি করে। এম টিউবারকুলোসিসে এটা গ্লাইসেরলটা কি করে, সে গ্রোথটাকে বৃদ্ধি করে জীবাণুর। আর বোভাইন মাইক্রোব্যাকটেরিয়ার বোভিসের মধ্যে হচ্ছে গ্লাইসেরল ইনহিবিটস গ্রোথ, এটা গ্রোথের মধ্যে এটা নিহিত থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ইনহ্যান্স বৃদ্ধি করে, আর এটা হচ্ছে গ্রোথের মধ্যে এইটা নিহিত থাকে। অ্যাকশন অফ পাইরুভেট, অ্যাকশন অফ পাইরুভেট কথাটার মানে হচ্ছে, পাইরুভেট হচ্ছে এক ধরনের অ্যাসিড, হ্যাঁ, এই অ্যাসিডটা হচ্ছে গ্রোথ ইজ নট ইনহ্যান্স। এই অ্যাকশন অফ পাইরুভেটের মধ্যে কি করে, এই এটা গ্রোথটা কিন্তু ইনহ্যান্স করে না, কিন্তু এই অ্যাকশন অফ পাইরুভেট, এই অ্যাসিডের প্রভাবটা কিন্তু বোভিস, এম বোভিসে হচ্ছে ইনহ্যান্স, এটা বৃদ্ধি করে দেয়। এই অ্যাসিডের প্রভাবটা কি করে, জীবাণুকে বৃদ্ধি করে দেয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি না বুঝে থাকো তাহলে তোমরা বারবার আমার ভিডিওটা দেখো, দেখার পরে বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে আমরা দেখলাম কি, এম বোভিসটা আমরা দেখলাম। এবার আমরা দেখবো, যে বললাম যে কমপ্লিকেশন করেছিলাম, এখন আমরা দেখবো ক্লিনিক্যাল ফিচারটা আমরা দেখবো। হ্যাঁ, এটা আমরা খুব সুন্দর করে ক্লিনিক্যাল ফিচারটা, কমপ্লিকেশনকে আমি বলেছিলাম না ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশনটা কিন্তু ক্লিনিক্যাল ফিচার হিসাবে আমরা ওটাকে ধরতে পারি। কমপ্লিকেশন কথাটার মানে জটিলতা, জটিলতাটা কোথায় হবে, যক্ষা হলে জটিলতা আমার শরীরের মধ্যেই হবে, তাই না, আমার শরীরে বিভিন্ন অঙ্গে হবে, তাহলে ওটাকে আমরা ক্লিনিক্যাল ফিচার অফ টিউবারকুলোসিস কে আংশিকভাবে বলতে পারি। কিন্তু এখানে সিস্টেমেটিক্যালি আবার ক্লিনিক্যাল ফিচার যদি আমি লিখতে চাই, তাহলে আমাকে ওখানে যে কমপ্লিকেশনটা লেখা ছিল, আমরা যে একটু আগে যেটা আলোচনা করলাম, সে কমপ্লিকেশনটা কি ছিল বলতো, একটা ছিল পালমিনারি আর একটা ছিল নন পালমিনারি। আর এখানে খুব সুন্দর করে সে সাইন এবং সিমটম দিয়ে কমপ্লিকেশনটা আলোচনা করা হচ্ছে। ওখানে কমপ্লিকেশনটা আলোচনা করা হয়েছিল তোমার ফুসফুসের মধ্যে কি জটিলতা হচ্ছে, ফুসফুসের বাইরে কি জটিলতা হচ্ছে। আর এখন যে এই টিউবারকুলোসিস যক্ষাটা, এই যক্ষার জীবাণুটা, হ্যাঁ, এখন ক্লিনিক্যাল ফিচারটা দেখব, যে প্রথম থেকে যে আমার যক্ষার জীবাণুটা প্যাথোজেনেসিস, অর্থাৎ আমার জীবাণুটা আমার ভিতরে ঢোকার পর, মানে আমার জীবাণুটা হোস্ট বডিতে ঢোকার পর এখন তার কি সাইন এবং সিমটম দেখা দিবে। মানে যক্ষার জীবাণুটা শরীরে ঢোকার পর তো এখন যক্ষা কি করবে, সেটা এখন জীবাণুটা বাসা বাঁধবে আমার শরীরের মধ্যে, আমার শরীরের বিভিন্ন অর্গানকে সে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, সেই অবস্থাটাই তো আমার যক্ষা, তাই না। সেটাই হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এটা সাইন এবং সিমটম, ক্লিনিক্যাল ফিচারের সাথে সাইন এবং সিমটম এই দুইটা জিনিস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আসো আমরা এটা দেখি। এখানে এ নাম্বারে দেওয়া আছে সিমটম, যেহেতু আমার কাছে বই খোলা আছে, আর বি নাম্বারে দেওয়া আছে সাইন। ওকে, এবার দেখো সিমটমের মধ্যে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সিমটম মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, সিমটম কথাটার মানে হচ্ছে লক্ষণ। এই লক্ষণটা চলমান হতে পারে, এই লক্ষণটা তোমার চলমান হতে পারে, এটা মুভমেন্ট হতে পারে, এটা কন্ডিশন হতে পারে। আর সাইন হচ্ছে গিয়ে তোমার
বিভিন্ন ধরনের সাইন দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে সাইন এন্ড সিমটম আসলে একটু গুবলেট হয়ে যায়, আর দুটোই কিন্তু একই। আমরা যখন কোনো রোগের ক্ষেত্রে বা রোগীর ক্ষেত্রে কথা বলি, সাইন এন্ড সিমটমটা কিন্তু একই, এটাকে আসলে পার্থক্য করাটা খুব টাফ হয়ে যায়। তারপরে আমরা এইভাবে বলি সিমটম, এ নাম্বার সিমটম, বি নাম্বার সাইন। এ নাম্বার সিমটমের মধ্যে প্রথমে এই দুটোকে করে দিয়েছে, একটা হচ্ছে সিস্টেমিক এফেক্ট আর একটা হচ্ছে লোকাল এফেক্ট। আচ্ছা, সিস্টেমিক এফেক্টের মধ্যে কি বলছে দেখো, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এই যে অ্যানোরেক্সিয়া হয়ে যাচ্ছে, হ্যাঁ, তোমার ক্ষুধা মন্দে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে, ল্যাজিটিউড হচ্ছে অলসতা, স্লিপ সুয়েট, ঘুমের মধ্যে তোমার কি হচ্ছে, সুয়েট হচ্ছে, সুয়েটিং হচ্ছে, ঘেমে ঘেমে যাচ্ছে ঘুমের মধ্যে, মানে ঘুম ভেঙে যাচ্ছে, উঠে দেখে যে পুরো শরীর ঘামে ভিজে গেছে, হ্যাঁ, পাসপাইরেশন হচ্ছে। ইভিনিং পাইরেক্সিয়া, সন্ধ্যার দিকে মানে রাতের দিকে জ্বর ওঠে, পাইরেক্সিয়ার কথা মানে জ্বর, বুঝছো? এগুলো হচ্ছে তোমার সিমটমের মধ্যে, এটা হচ্ছে সিস্টেমিক সিমটম। আর লোকাল এফেক্ট যেটা হচ্ছে, এটা লাংস, লোকাল কথা মানে আমার বডির যে অর্গানগুলো আছে এটাকে বলা হচ্ছে লোকাল এফেক্টস। হচ্ছে দেখো, পারসিস্টেন্ট কাপ, পারসিস্টেন্ট মানে কাপ হতেই থাকবে, কাশি কাপ, হ্যাঁ। স্পুটাম, স্পুটাম মানে হচ্ছে তোমার ওই যে কফ যেটা হয়, থুতু বলি আমরা, কফ বের হবে। তারপরে হেমোটাইসিস হবে, তোমার ওই যে র্যাপিড ব্লিডিং হবে, হুম, খুব। তারপরে প্লুরার মধ্যে দেখো, দেখো লোকাল এফেক্টের মধ্যে প্রথমটা ছিল লাংস, দ্বিতীয়টা হচ্ছে প্লুরা বলছে কি, প্লুরাল পেইন। প্লুরা তো আমরা একটু আগে বলছি লাংসের যে তোমার মেমব্রেনটা, হ্যাঁ, এটা হচ্ছে পর্দা, এটাকে বলা হয় প্লুরা, লাংসের পর্দাকে। এটা প্লুরাল পেইন, এখানে পেইন হবে, প্লুরাল ইফিউশন হবে। এটা ইফিউশন মানে ফুলে যাওয়া আর কি, এখানে আমরা দেখি, হ্যাঁ। এটা পানির চাকা, এটা পানির চাকা হয়ে যায় তোমার লাংসের মধ্যে, এই যে পানির চাকা বলে ডাক্তাররা, যেভাবে যে প্লুরাল ইফিউশন। তারপরে কি হবে, ব্রেথলেসনেস হবে, শ্বাসকষ্ট দেখা যাবে, হ্যাঁ। পেরিকার্ডিয়াম, সব কিন্তু পর্দার কথা বলা হচ্ছে। দেখো হার্ট, আমাদের হার্টের যে আবরণটা, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, হ্যাঁ। দেখো পেইন হবে, হ্যাঁ। কি লেখা আছে এখানে, অ্যারিথমিয়াস হবে, হ্যাঁ। অ্যারিথমিয়াস হচ্ছে ইরেগুলার হার্টবিট হবে, হ্যাঁ, হার্টবিটটা রেগুলার হবে না। তারপরে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হবে। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হচ্ছে তোমার যে পেরিকার্ডিয়ামের ইনফ্লেমেশন হবে, হুম। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হচ্ছে তোমার হার্টের যে আবরণের মধ্যে ইনফ্লেমেশন হবে, প্রদাহ হবে। তারপরে কার্ডিয়াক ফেইলার, তোমার হার্ট ফেল হয়ে যাবে, এগুলো হচ্ছে পেরিকার্ডিয়ামে যদি হয়। আর তবে ইন্টেস্টাইন অন্ত্রে হলে কি হবে, ডায়রিয়া হবে, ম্যাল অ্যাবজর্পশন হবে, বদহজম হবে, অবস্ট্রাকশন হবে, বাধার সৃষ্টি হবে। জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট, রেনাল ফেলার হবে, হ্যাঁ। তারপরে হেমাচুরিয়া হবে, হেমামার কথা মানে রক্ত, ইউরিয়া মানে হচ্ছে প্রসাব, তাহলে হেমাচুরিয়া মানে হচ্ছে ব্লাড যাবে ইউরিনের সাথে, রক্ত প্রসাব হবে, হ্যাঁ। তারপরে এপিডিডাইমিসটা কি, এটা হচ্ছে তোমার আমাদের যে টেস্টিস আছে না, টেস্টিসের পিছনে ওটা ফুলে যাবে, ওখানে একটা ইনফেকশন হয়ে যাবে, হুম। একটা প্যাসেজ আছে, কমপ্লেক্স প্যাসেজটা খুব কমপ্লেক্স হয়ে যাবে। তারপরে স্যালপিনজাইটিস, দেখি স্যালপিনজাইটিসটা কোথায় লেখা আছে, ওইটা নারীদের ক্ষেত্রে হয়। স্যালপিনজাইটিস ইনফ্লামেশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউবে প্রদাহ হবে স্যালপিনজাইটিস, মানে মেয়েদের ক্ষেত্রে হয়, যে জরায়ু থাকে, ফ্যালোপিয়ান টিউব থাকে, ফ্যালোপিয়ান টিউবে কিন্তু প্রদাহ হবে। তারপর এরিথেমা নোডোজাম, এটা এক ধরনের স্কিন ইনফেকশন হবে। স্কিনের মধ্যে দেখো লুপাস ভ্যালগ্যারিসটা দেখো কি হচ্ছে এখানে, স্কিন ইনফেকশন হচ্ছে। আইরিটিস হচ্ছে যে আমাদের আইরিস আছে না, আইরিস আমাদের চোখের যে পিউপুল আছে, ওটার চারদিকে এক ধরনের চুলকানি হবে, হ্যাঁ। তারপরে ফাইলেটেনাকিউলার, এটা বাদ দাও, এটা কেরাটোকনজাইটিভিটিস, এটাও চোখের, এটাও হচ্ছে তোমার চোখের এক ধরনের অস্বস্তিকর অবস্থা, এটা কিন্তু চোখের স্কিনের মধ্যে এক ধরনের অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করবে। আচ্ছা, আমি কেন বাদ দিতে বললাম, ধরো যে এখানে যে এখানে যেটা হচ্ছে যে কি লেখা আছে, লিকটেনুলার কেরাটোকনজাইটিভিটিস, লেকটেনুলার, ফাইলেকটেনুলার কেরাটোকনজাংটিভাইটিস, ফাইলেকটেনুলার কেরাটোকনজাংটিভাইটিস,
এই একটা শব্দ পড়তে গিয়ে তুমি যে সময়টা দিবে, সে সময়টা তুমি অন্য কিছু আরো ভালো কোনো কিছু করতে পারবে। পরে দেখা যাবে যে এটা মুখস্থ হবে না। এই এত বড় একটা কন্ডিশন, এটা হচ্ছে লোকাল, মানে আমার অর্গান, যে চোখের কথা বলা হচ্ছে, চোখের একটা কন্ডিশনের কথা বলা হচ্ছে যে স্কিনে একটা ইরিটেশন সৃষ্টি করে, যেটা আমি একটু আগে বললাম। দরকার নাই উপরে লিউপাস ভালগারিস আর ইরাইটিস লেখা আছে না, আইরিটিস লেখা আছে না, বাস আইরিটিস আর লুপাস ভালগারিসের দুটোই পড়বা, ওটাকে পড়ার দরকার নাই। আমি এত বড় নাম মুখস্থ করতে পারবো না, দিতে পারবো না, পরীক্ষার হলে খামাখা তুমি না বানান ভুল করবা, এটা শিক্ষকের চোখে পড়বে। তার চেয়ে বরং আমি লিখবই না। ঠিক আছে, ওখানে এতগুলা রোগের কথা দেয়া আছে, আমাকে সব দেওয়ার দরকার নেই। আমি কি বুঝেছি কিনা এটাই জাস্ট বুঝাইতে হবে। বোনস অ্যান্ড জয়েন্টসে দেখো, বোনস অ্যান্ড জয়েন্টস হচ্ছে যে অস্টিওমাইলিটিস, এটা হচ্ছে বোনের মধ্যে ইনফেকশন সৃষ্টি হয়, হাড়ের মধ্যে অস্টিওমাইলিটিস এই অবস্থাকে বলা হয়। আর্থ্রাইটিস এটাও সেম ইনফেকশন, তোমার যে আর্থ্রাইটিস মানে হাতে বা পায়ের যে যে নখগুলা ইয়েগুলো আছে, আঙুলগুলো আছে, এগুলোতে সবচেয়ে বেশি এটা আক্রান্ত হয়। কারণে জয়েন্টগুলো ফুলে যায়, নাড়াচাড়া করানো যায় না হাতের পায়ের আঙুলগুলা। হ্যাঁ, এটা হচ্ছে আর্থ্রাইটিস। তবে লিমফ্যাটিক্স, লিম্ফ নোডস বা লিম্ফোসাইটস হচ্ছে কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস মানে অবসেস কথাটা মানে হচ্ছে ফোড়া। হ্যাঁ, এই কোল্ড অ্যাবসেস কথা হচ্ছে ফোড়ার মধ্যে তোমার ইনফ্লেমেশনটা, ফোড়ার মধ্যে প্রদাহটা কম থাকবে, এটাকে বলে কোল্ড অ্যাবসেসেস। হ্যাঁ, লিম্ফ অ্যাডেনোপ্যাথি, এরপরে আসতেছে কি লিম্ফ অ্যাডেনোপ্যাথি। এটা হচ্ছে গিয়ে লিম্ফ নোডসকে ডিজিজটা তোমার কি করবে, এফেক্ট করবে। তোমার এই যে ডিজিজ বলতে এই জীবাণুটা এফেক্ট করবে লিম্ফ নোডসকে, এফেক্ট করার কারণে এখানে ইনফেকশন সৃষ্টি হবে, ইনফেকশনে সেটা হচ্ছে লিম্ফ অ্যাডেনোপ্যাথি। তারপরে সাইনাসেস, এগুলো হচ্ছে তোমার কি কি বলছে এতক্ষণ ধরে ক্লিনিক্যাল ফিচার, এটা গেল সিমটমের ক্ষেত্রে গেল এগুলো। হ্যাঁ, এবার আসো সাইনের ক্ষেত্রে। আমি আবারও বলে দিচ্ছি, যারা মনে করো যে বা দ্রুত কোনো কিছু ক্যাচ করতে পারো না বা বুঝতে পারছো না আমার কথাগুলো, তারা আবার রিমাইন্ড করে আবার দেখে নিও, আবার এই বিষয়গুলো দেখে নিও। এই কারণ কিন্তু আমি বইটা সামনে খুলে রাখছি যে আমি বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারি যে এখানে কয়টা বিষয় এখানে আলোচনা করা হচ্ছে। যেমন সাইন দেখো, আর্লি সাইন, হ্যাঁ এখানেও ঠিক আছে আর্লি সাইন, আর বি নাম্বার হচ্ছে সাইন অফ। ঠিক আছে, এখানে সাইনটা আমরা একটা পাতাতেই দেখতে পাচ্ছি, এ এবং বি এ দুটো নিয়ে আলোচনা করা হচ্ছে। সিমটম আমাদের শেষ, সাইনের মধ্যে এখানে বি নাম্বারে কিছুটা আসছে। আচ্ছা, সাইন দেখো, আমার ক্লিনিক্যাল ফিচারের সিমটম শেষ হয়ে গেল। সাইনের মধ্যে হচ্ছে আর্লি সাইন, মানে একেবারে প্রাথমিক দিকে যে সাইনগুলো থাকে। ক্রেপিটেশনস ইউজুয়ালি হার্ড অ্যাট ওয়ান অর আদার লাংস, অ্যাপেক্স পোস্টেরিয়রলি। অ্যাপেক্স কথাটার মানে হচ্ছে লাংসের যে একটা চোখা, মানে উপরের অংশটাকে বলা হয় অ্যাপেক্স। পোস্টেরিয়রলি আর অ্যান্টেরিয়রলি তো বোঝো, যে অ্যান্টেরিয়র হচ্ছে সামনে, পোস্টেরিয়র হচ্ছে লাংসের পিছনের অংশ, উপরের জায়গাটায় এক ধরনের আওয়াজ হয়, এটাকে বলে ক্রেপিটেশনস ইউজুয়ালি হার্ড। যে যক্ষা রোগীর যেটাকে হুইজিংও এটাকে এক ধরনের বলা হয়, কাশির সময় এক ধরনের আওয়াজ বের হয়। ক্রেপিটেশনস ইউজুয়ালি হার্ড অ্যাট ওয়ান অর আদার লাং অ্যাপেক্স, একটা থেকে অন্যটা হয়, একটা নাহলে বোথ লাঙে অ্যাপেক্সের জায়গাগুলো, যে লাংসের যে অ্যাপেক্সের জায়গা হচ্ছে ওখান থেকে কীভাবে সাউন্ড বের হয়। তোমার এই যক্ষা অবস্থা, এটা হচ্ছে সাইন। বি নাম্বার সাইন অফ কনসোলিডেশন, ক্যাভিটেশনস, ফাইব্রোসিস, প্লুরাল ইফিউশন। এটা হচ্ছে প্লুরাল ইফিউশনস অ্যান্ড স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স মে বি প্রেজেন্ট। তোমার নিউমোথোরাক্স হচ্ছে আমাদের চেস্ট ওয়াল আর তোমার লাংসের মাঝখানে এয়ারগুলার স্পেস থাকে, ওগুলো কি হয়, লিক হয়ে যায়। হ্যাঁ, এয়ার লিকস হয়ে এই স্পেসের মধ্যে চলে আসে। তোমাদের চেস্ট ওয়াল এবং আমাদের লাংস এবং চেস্ট ওয়ালের মাঝামাঝি কি হয়, আমাদের যে ইয়ারগুলো আছে, আমরা যে ইয়ারগুলো লাংস যেটা ধরে, যে গ্যাস এক্সচেঞ্জের সময় সেটা কি লিকস হয়ে ওখান থেকে বের হয়, এই অবস্থাটাকে বলে নিউমোথোরাক্স মে বি প্রেজেন্ট। তখন এই যে বাতাসগুলা বাইরের যে লাংস আছে ওটার মধ্যে গিয়ে ধাক্কা দেয়, এবং এটার কারণে কি হয়, লাংসের খুব ক্ষতিগ্রস্ত হয়, লাংসটা কলাপস হয়ে যায়। আমি আবার বলছি, লাংস এবং আমাদের চেস্ট ওয়ালের মাঝামাঝি এয়ার লিক হয়, বাতাসটা লিক হয়ে সে বাহিরের যে লাংসের যে ওয়ালটা আছে, হ্যাঁ আউটসাইডের যে লাংয়ের যে আউটসাইডের অংশ, ওখানে গিয়ে ধাক্কা দেয় এবং সেটা যেন কলাপস হয়ে যায়, এটা হচ্ছে নিউমোথোরাক্স মে বি প্রেজেন্ট, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। আর প্লুরাল ইফিউশন তো একটু আগেও দেখলাম।
হ্যাঁ, যেটা পানির চাকা বা ফুলে যাওয়া, এটা তোমার ফুসফুসের পর্দার কথা বলা হচ্ছে, মেমব্রেনের কথা বলা হচ্ছে। এরপরে কি আছে? ফাইব্রোসিস তো জানো। হ্যাঁ, এখানে আমাদের আর আপাতত ক্লিনিক্যাল ফিচার আমাদের শেষ হয়ে গেল। আসো আমরা এখন দেখব এক্সপ্লেইন দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ টিউবারকিউলোসিস। এক্সপ্লেইন দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ টিউবারকিউলোসিস। খুবই ইম্পর্টেন্ট। যক্ষ্মা রোগীকে তুমি কিভাবে ম্যানেজ করবা, এটা জানার জন্য লিখতে হবে, এক্সপ্লেইন করতে হবে, ব্যাখ্যা করো যক্ষ্মা রোগীকে তুমি কিভাবে ম্যানেজ করবা, তার কিভাবে তুমি তাকে সুস্থ করবা। হ্যাঁ, আসো আমরা এটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট আকার করা হচ্ছে এ নাম্বার নার্সিং অ্যাসেসমেন্ট, বি নাম্বার নার্সিং ডায়াগনোসিস, সি নাম্বার নার্সিং কেয়ার প্ল্যানিং অ্যান্ড গোলস, ডি নাম্বার নার্সিং ইন্টারভেনশন, ই নাম্বার ইভালুয়েশন, এফ নাম্বার ডিসচার্জ অ্যান্ড হোম কেয়ার গাইডলাইন। 6টা পয়েন্ট। আমি আবার বলছি, এ বি সি ডি ই এফ, 6টা। তো প্রথমেই তোমরা কি করবা, এই নার্সিং ম্যানেজমেন্ট পড়ার সময়, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটা, যেটা হচ্ছে যে ডেসক্রাইব এক্সপ্লেইন দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ টিউবারকিউলোসিস, মানে যক্ষ্মা রোগীকে তুমি কিভাবে নার্সিং করবা, সেটা হচ্ছে তোমার নার্সিং ম্যানেজমেন্ট। তো আমি আগেও বলছি মুখস্থ করবা প্রথমে পয়েন্ট। এখানে 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রথমে 6টা পয়েন্ট মুখস্থ করে দিবে, যেমন এ বি সি ডি ই এফ, 6টা আলোচনা করা হচ্ছে। প্রথম পয়েন্ট হচ্ছে নার্সিং অ্যাসেসমেন্ট। রোগী যখন আসবে তখন প্রথমে তাকে অ্যাসেস করতে হবে, পরীক্ষা করতে হবে। পরীক্ষার দুটো হচ্ছে, দ্য নার্স মে অ্যাসেস দ্য ফলোইং, এটা হচ্ছে কমপ্লিটিং হিস্টোরি। তাকে বসিয়ে তার কাছে জিজ্ঞেস করো যে তার হিস্ট্রিটা, ইতিহাসে আপনার আগে এরকম সমস্যা ছিল, আপনি কি আগে এরকম, আপনার এখন যেরকম ফিল করছেন, যেরকম মনে করছেন, সেটা কি আগে হয়েছিল কখনো? এই যে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট মেডিকেল হিস্টোরি ইজ অ্যাসেসড, তা নাও তোমার লিখো, তবে ওখানে বসে ওটা তুমি রেকর্ড নাও, অ্যাজ ওয়েল অ্যাজ বোথ অফ প্যারেন্টস হিস্টোরিজ, এবং তার সাথে যে তার বাবা মা আসবে রোগীর, তারও হিস্টোরি নিতে হবে, তারও ইতিহাস নিতে হবে। কার ইতিহাস? রাজনৈতিক ইতিহাস, না সামাজিক ইতিহাস, না ফ্যামিলির ইতিহাস, যে তার বাবা কি করতো, তার চাচা কি করতো, এগুলো না। ইতিহাস নিবা যে তার শুধু শরীরের, তার পেশেন্টের যেমন ইতিহাস নিবা, পেশেন্টের বাবা মার যে আসবে তার সাথে অ্যারেঞ্জমেন্টস, প্যারেন্টস যে পিতা মাতা, তারও নিতে হবে, যে আপনি যুবক বয়সে কেমন ছিলেন, ছোটোকালে আপনার যক্ষা হয়েছিল কিনা, এই যেটাই হচ্ছে নেওয়া। আচ্ছা, এর মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, যে কমপ্লিটিং মেডিকেল হিস্ট্রি নেওয়ার পরেই যে প্রক্রিয়াটা নার্সদেরকে অনুসরণ করতে হয়, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। তো আমার একটা কথা মনে পড়ে গেছে, আমি মাইক্রোবায়োলজি ক্লাস নিচ্ছি, কিন্তু আমি কিন্তু ইংরেজিও ক্লাস নিই, মানে আমি মূলত ইংরেজি ক্লাসটাই নিই তোমাদের, তারপরে মাইক্রোবায়োলজি ক্লাসটা নিচ্ছি। এখন এই ইংরেজি ক্লাসের মধ্যে হাউ টু টেক দ্য মেডিকেল হিস্ট্রি অফ দ্য পেশেন্ট অ্যান্ড হাউ টু টেক দ্য ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট, এই দুটো জিনিস আমি খুব দ্রুত তোমাদের শেখাবো। হ্যাঁ, যে একজন রোগী ঠিক ভর্তি হওয়ার পরপরই, মানে হসপিটালের ওয়ার্ডে বা কেবিনে ভর্তি হওয়ার পরপরই তাকে দুটো প্রক্রিয়ার মাধ্যমে তাকে যেতে হয়, এটা হচ্ছে মেডিকেল হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন। এই দুটো কথা এখানে বলা হচ্ছে। তো মেডিকেল হিস্ট্রি যখন তুমি নিয়ে নিলা, ফিজিক্যাল এক্সামিনেশন কিন্তু এখন গায়ে হাত দিবা তুমি, ডাক্তারের সাথে সাথে তুমিও কি করবা, তোমার ফিজিক্যাল এক্সাম করবা, অর্থাৎ তোমার যে রোগী আসছে যক্ষা রোগী, তার সমস্ত শরীরকে চেক আপ করবা, এটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। আর টিবি মানে টিউবারকুলোসিস পেশেন্ট লসেস ওয়েট, এটা বোঝা যায় যে তার মানে সে পাতলা হইতে থাকবে, তার ওজন হ্রাস পেতে থাকবে ড্রামাটিক্যালি, নাটকীয়ভাবে, অ্যান্ড মে শো দ্য লস ইন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এবং তুমি দেখবে যে চাপা ভেঙে গেছে, চোখ ভিতরে চলে গেছে, মানে দেখলে বোঝা যাবে যে এই রোগীটা টিবির পেশেন্ট। বি নাম্বার হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। তাহলে এই নাম্বার পয়েন্টে
মেডিকেল হিস্ট্রি আর ফিজিক্যাল এক্সামিনেশন নিবা। বি নাম্বার পয়েন্টে বলা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, এবং অ্যাজ এ নার্স হিসাবে তুমি কি ডায়াগনোসটা করবা তা দেখো। বলছে যে বেসড অন দ্য অ্যাসেসমেন্ট ডেটা দ্য মেজর নার্সিং ডায়াগনোসিস ফর দ্য পেশেন্ট ইনক্লুড, যে তোমার যে অ্যাসেসমেন্ট ডেটাটা তুমি নিলে না, এই যে একটু আগে এ নাম্বার পয়েন্টের মধ্যে যে অ্যাসেসমেন্ট ডেটাটা আছে, ওই ডেটার উপর ভিত্তি করে তুমি এখন ওর ডায়াগনোসিসটা করবা। ও ডেটাটা তুমি যখন তার মেডিকেল হিস্ট্রি নিছো, বাবা মায়ের ইতিহাস নিছো, রোগের ইতিহাস, তারপরে তোমার তাকে ফিজিক্যাল কন্ডিশনটা তুমি দেখছো, তার অ্যাপিয়ারেন্সটা দেখছো, দেখে তো তোমার কাছে ডাটাটা আছে এরকম এরকম তুমি লিখেছো, ওটার উপর বেসড করে কিন্তু এখন তুমি তাকে ডায়াগনোসিস করছো। Risk of infection related to inadequate primary defenses and lowered resistance. Risk for infection, ঝুঁকিটা হচ্ছে ইনফেকশনের জন্য যে ঝুঁকিটা রিলেটেড টু inadequate primary defenses মানে and lowered resistance, অর্থাৎ তার ঝুঁকিটা, তার যে টিবি রোগ হয়েছে, টিবি রোগ হওয়ার পরে ধরো একটা একটা ভালো একটা ওয়েল অফ ফ্যামিলির সন্তানের টিবি রোগ হয়েছে, সে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসছে, তার কিন্তু ভাত কাপড়ের অভাব নাই, তার টিবি রোগ হয়েছে, তাহলে তার কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু একরকম। আর একটা অত্যন্ত বস্তিবাসী এলাকা গরিব লোক আসছে, যে ঠিকমতো খাইতে পারে না, কাজ করতে পারে না, তার টিবি রোগ হয়ে গেছে, তাহলে তার কি ডিফেন্সটা আর ওই ওই যে রোগীটা ওয়েল অফ ফ্যামিলি থেকে আসছে, এর ডিফেন্সটা কি এক? তার রেসিস্ট্যান্স লেভেল, তার রোগ প্রতিরোধ ক্ষমতা আর ওই যে মানে যে পোর যে রোগীটা আসছে ওর কি রোগ প্রতিরোধ ক্ষমতা এক হবে? সেই ঝুঁকিটা তোমাকে কি করতে হবে? ইনফেকশন রিলেটেড টু ইনএডুকুয়েট প্রাইমারি ডিফেন্সেসটা তোমাকে দেখতে হবে। বি নম্বর হচ্ছে ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স রিলেটেড টু থিক ভেসাস অর ব্লাডি সেক্রেশন, এগুলো দেখতে হবে যে ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স, হ্যাঁ, যেটা রিলেটেড টু থিক, দেখতে হবে যে তার মধ্যে যে শ্বাস নিতে পারছে কিনা, তার সমস্যা কনস্ট্রাকশন হয়ে গেছে কিনা শ্বাসনালীতে, হ্যাঁ, সেক্রেশন হচ্ছে কিনা, তোমার স্পুটামের মাধ্যমে কফের মাধ্যমে কিছু বের হচ্ছে কিনা, এই বিষয়গুলো কি তোমার মাথায় তোমাকে দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে, তুমি এগুলোই কিন্তু ডায়াগনোসিস করছো। আচ্ছা, রিস্ক ফর ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ রিলেটেড টু ডিক্রিজ ইন এফেক্টিভ লাং সার্ফেস, যে আমাদের গ্যাস এক্সচেঞ্জটা লাংসের মধ্যেই তো হয়, তোমার কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি, তাহলে এটা দেখতে হবে যে ইম্পেয়ার্ড মানে বাধাপ্রাপ্ত, তার লাংসের মধ্যে মানে গ্যাস এক্সচেঞ্জটা যখন বাধাপ্রাপ্ত হবে তখন কিন্তু সে শ্বাসকষ্টে এমনিতে ভুগবে, তাহলে তার লাং সার্ফেসটা তার এফেক্টিভ কিনা নাকি ইনএফেক্টিভ রয়েছে, এই যে বিষয়গুলো তোমার দেখতে হবে যে রিস্কটা ঝুঁকির মধ্যে আছে কিনা, এটা তোমাকে ডায়াগনোস করতে হবে। অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ইমব্যালেন্স বিটুইন অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ইমব্যালেন্স বিটুইন অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মানে ঠিকমতো অক্সিজেন নিতে পারছে কিনা, তার সাপ্লাই ঠিক আছে কিনা, তার যদি সাপ্লাই সে যদি অক্সিজেন গ্রহণ করতে না পারে তার ডিমান্ড অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী, তাহলে তো তার শ্বাসকষ্ট হবে, তার মধ্যে একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হবে, এটা কি লক্ষ্য রাখতে হবে ডায়াগনোসিস করার সময়, এটা দেখতে হবে। ইমব্যালেন্স নিউট্রিশন, এবার আসুক পুষ্টিটা, লেস দেন বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু ইনএবিলিটি টু ইনজেস্ট অ্যাডিকুয়েট নিউট্রিশন, অর্থাৎ আমার শরীরে যে যক্ষা রোগী আসছে তার শরীরে যতটুকু পুষ্টির দরকার, যতটুকু খাবারের দরকার, সে তার চেয়ে কম খাবার পাচ্ছে কিনা, হ্যাঁ, বা কম খেতে অসমর্থ, সে বেশি খাবার খেতে অসমর্থ, ইনজেস্ট অ্যাডিকুয়েট নিউট্রিয়েন্ট, বা তার সে খাওয়া দাওয়া তার রুচি আছে কিনা বা সে খেতে পারছে কিনা, একটা হচ্ছে তোমার তার সামর্থ্য নাই খাবার, আর একটা হচ্ছে সে তার খাবার আছে কিন্তু সে খেতে পাচ্ছে না, এটা হচ্ছে ইমব্যালেন্স নিউট্রিশন, যে পুষ্টিহীনতার যে ইমব্যালেন্সটা আছে এগুলোকে লক্ষ্য রাখতে হবে ডায়াগনোসিসের সময়। এই চলে গেল ডায়াগনোসিস। সি নাম্বার হচ্ছে নার্সিং কেয়ার প্ল্যানিং অ্যান্ড গোল, এবার হচ্ছে তোমার কেয়ার প্ল্যানিংটা করতে হবে, তোমার কাছে তোমার হাতে কিন্তু তিনটা জিনিস চলে আসছে। একটা জিনিস হচ্ছে তুমি অ্যাসেসমেন্ট করলা, মেডিকেল হিস্ট্রি নিলা, ফিজিক্যাল এক্সাম করলা, দ্বিতীয়টা হচ্ছে তুমি কি করলা, ডায়াগনোসিস করলা, তাকে তুমি দেখলা যে এই ঝুঁকিগুলো আছে কিনা, সেই ঝুঁকিগুলোর মধ্যে আছে কিনা, এই ডায়াগনোসিসগুলো তুমি করলা। এখন 3 নম্বরে গিয়ে তুমি এই দুইটার উপর ডিপেন্ড করে তুমি এখন তোমার প্ল্যানটা করবা যে এই রোগীটাকে আমি এইভাবে সেবা দিব, আমার লক্ষ্যটা হচ্ছে তাকে এইভাবে সেবা দিলে আমি তাকে সুস্থ করে তুলতে পারবো, এই গোলটা তোমাকে তৈরি করতে হবে। দেখো, দ্য মেজর গোল ফর দ্য পেশেন্ট ইনক্লুড অন্তর্ভুক্ত আছে, দেখো, প্রমোট এয়ারওয়ে ক্লিয়ারেন্স, তখন ওই যে বললাম যে এই যে সমস্যাগুলোর উপর পরিপ্রেক্ষিতে তোমাকে এমন একটা রুমে রাখতে হবে যে যেখানে তোমার ভেন্টিলেশন আছে, মানে দরজা জানালা আছে, বাতাস যাওয়া আসা করতেছে, প্রমোট এয়ারওয়ে ক্লিয়ারেন্স মানে সুস্থ ভালো বাতাস যাতে সে পায়।
অ্যাডহিয়ার টু ট্রিটমেন্ট রেজিমেন্ট। ট্রিটমেন্ট রেজিমেন্টের জন্য, চিকিৎসার জন্য যেগুলো আছে সব কিছু যাতে কাছাকাছি থাকে। তার অক্সিজেন সিলিন্ডার তার বেডের পাশে থাকে, তার অক্সিজেন যদি দরকার হয়, তার শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, শ্বাসকষ্টের মাস্কটা যাতে তার কাছাকাছি থাকে। এবং যে জিনিসগুলো দরকার, ধরো যে সে স্পুটাম করছে, সে কাপ ফেলার জন্য তার যাতে পাত্র থাকে যেখানে সে ফেলতে পারে, এগুলো ট্রিটমেন্ট রেজিমেন্ট হচ্ছে। এখানে প্রমোট অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাডিকুয়েট নিউট্রিশন, এবং তাকে কি পরিমাণ খাবার দিতে হবে, সে কি পরিমাণ খাবার খেতে পারতেছে, যে সফট খাবার খাচ্ছে নাকি সলিড খাবার খাচ্ছে, এবং ডাক্তার প্রেসক্রাইব কি করেছে, সে ধরনের পুষ্টিকর খাবার সে পাচ্ছে কিনা, সে রোগীটা, যক্ষা রোগীটা, এটা দেখতে হবে, প্রমোট করতে হবে, বা এটা তার জন্য কি করতে হবে, রেডি করতে হবে, প্রস্তুত করতে হবে। বা তুমি তো প্রস্তুত করবা না, তোমার কাজ হচ্ছে তার রোগীর, যক্ষা রোগীর যে অ্যাটেন্ডেন্স থাকবে তাকে বলে এই বিষয়গুলোকে সমাধান করা, বা এই বিষয়গুলোকে তাকে খাওয়ানো, বা তার শরীরে মানে প্রয়োজন, মানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন তার শরীরে পুষ্টির জন্য, সেটাকে প্রমোট করতে হবে। প্রিভেন্ট স্প্রেড অফ টিউবারকুলোসিস ইনফেকশন, যাতে টিবি জীবাণুটা যাতে যক্ষা রোগীর কাছ থেকে অন্য জায়গায় ছড়িয়ে না যায়, সেজন্য তোমাকে সজাগ থাকতে হবে। এবার আসো, এটা তোমার সেট নার্সিং প্ল্যানিং এবং গোলটা গেল। এবার হচ্ছে তোমার নার্সিং ইন্টারভেনশন। ওই প্ল্যানিংকে যখন তুমি কাজে, তুমি তো প্ল্যান করলে, প্ল্যানিংকে যখন তুমি কাজে পরিণত করতে যাবা, সেটাই হয়ে গেছে ইন্টারভেনশন। হ্যাঁ, নার্সিং ইন্টারভেনশন হচ্ছে তোমার কাজ, তোমার যে এই তোমার যে প্ল্যানিংটা ছিল, গোলটা ছিল, এটাকে তুমি এখন কাজে পরিণত করছো, এটা হচ্ছে ইন্টারভেনশন। এটা চলে যাচ্ছে, দেখো ডি নাম্বার ছিল, এটা 4 নাম্বার পয়েন্ট। প্রমোটিং এয়ারওয়ে ক্লিয়ারেন্স, আবার বলছে যে ওই এয়ারওয়েটা ক্লিয়ারেন্স থাকে, মানে যথেষ্ট বিশুদ্ধ বাতাস যাতে পায়। দ্য নার্স ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট, নার্স কি করবে, রোগীকে বলবে অ্যাবাউট কারেক্ট পজিশনিং টু ফ্যাসিলিটেট ড্রেনেজ অ্যান্ড টু ইনক্রিজ ফ্লুইড ইনটেক টু প্রমোট সিস্টেমিক হাইড্রেশন। তাকে বলে দিবে যে আপনি এই পরিমাণ পানি পান করেন, এবং এইভাবে আপনি চলেন, আপনি এভাবে শুয়ে থাকেন, আপনার শ্বাসকষ্ট যদি হয় তাহলে আপনি এটা নেন, আপনি গ্যাস সিলিন্ডার নেন, বা আপনি, মানে তাকে কারেক্ট পজিশন করে, ফ্যাসিলিটেট মানে হচ্ছে গিয়ে তোমার মানে তাকে সুযোগ করে দেওয়া। ড্রেনেজ অ্যান্ড ইনক্রিজ ফ্লুইড, বা তার বাথরুমের ব্যবস্থা যদি তার ড্রেনেজ সিস্টেমটা যদি করে, তাহলে ইনক্রিজ ফ্লুইড ইনটেক, তার মানে কি বলে, তার শরীরে যে পানির যে অভাব যাতে সে পূরণ করতে পারে, এই যে সব কিছু মিলিয়ে সে কি করবে, প্রমোটিং এয়ারওয়ে ক্লিয়ারেন্স করবে। আর সবচেয়ে বড় কথা যে ঘরের মধ্যে তোমার ভেন্টিলেশন ব্যবস্থাটাকে বজায় রাখার জন্য যেটা দরকার, সেটাই একজন নার্স করবে। পরের পয়েন্টটা দেখো, অ্যাডহিয়ারেন্স টু দ্য ট্রিটমেন্ট রেজিমেন্ট, একটু আগে বললাম, দ্য নার্স শুড টিচ দ্য পেশেন্ট দ্যাট, হ্যাঁ দেখো এটা তো অ্যাডহিয়ারেন্স করার পর, দ্য নার্স শুড টিচ দ্য পেশেন্ট দ্যাট টিবি ইজ এ কমিউনিকেবল ডিজিজ। রোগীকে বলে দিতে হবে যে টিউবারকিউলোসিস, যক্ষা কিন্তু কমিউনিকেবল, এটা কিন্তু সংক্রমিত রোগ, অ্যান্ড টেকিং মেডিকেশন ইজ দ্য মোস্ট এফেক্টিভ মিনস অফ প্রিভেন্টিং ট্রান্সমিশন। এবং ওষুধ খাইলে তোমার সংক্রমণটা, ট্রান্সমিশনটা হবে না। ট্রান্সমিশন হচ্ছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া, এই জীবাণুটা, এই রোগটা কি হবে, এটা বুঝাইতে হবে যে রোগীকে, যে এটা হচ্ছে একটা সংক্রমিত রোগ, এটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, এবং আপনি যদি নিয়মিত ঠিকমতো ওষুধ খান তাহলে আপনি ভালো হয়ে যাবে। এটা আর এই রোগটা ভালো হয়ে গেলে আর আরেকজনের কাছে এটা ছড়াবে না। প্রমোটিং অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাডিকুয়েট নিউট্রিশন, ও যে তার অ্যাক্টিভিটি এবং পুষ্টির চাহিদা যাতে পূরণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নার্সকে। দ্য নার্স প্ল্যানস আ প্রোগ্রেসিভ অ্যাক্টিভিটি স্কেডিউল দ্যাট ফোকাসেস অন ইনক্রিজিং অ্যাক্টিভিটি টলারেন্স অ্যান্ড মাসেল স্ট্রেংথ অ্যান্ড এ নিউট্রিশনাল প্ল্যান দ্যাট অ্যালাউস ফর স্মল ফ্রিকুয়েন্ট মিলস। তাকে ছোট ছোট খাবার দিয়ে, তার যে মানে একজন রোগী যখন হসপিটালে ভর্তি হয়, সে তো রোগ আক্রান্ত অবস্থায়, রোগগ্রস্ত অবস্থায় হসপিটালে আসে, তখন তার কিন্তু শরীরে শক্তি থাকে না। তো নার্সকে সেভাবেই তার প্রোগ্রেসিভ অ্যাক্টিভিটি, তার স্কেডিউলটাকে এভাবে তৈরি করতে হবে, তাকে আমি ওষুধ খাওয়াচ্ছি এবং তাকে আমি বলছি এখন স্যুপ খাবার, তাকে এটা খাবার, তাকে পুষ্টিকর খাবার খাওয়ান, যাতে সে আবার সে বলটা ফিরে পায়। ওষুধ খাওয়ার পাশাপাশি, ভাইরাস তো ওষুধ খাওয়ার পাশাপাশি যাতে শরীর যে স্বাভাবিক যে বলটা যাতে সে ফিরে পায়, সেটার ব্যবস্থার জন্য নার্সকে কি করতে হবে, এগিয়ে আসতে হবে। প্রিভেন্টিং স্প্রেডিং অফ টিউবারকুলোসিস ইনফেকশন, টিউবারকুলোসিস যে ইনফেকশনটা যাতে ছড়িয়ে না যায়, হ্যাঁ, এটাকে বন্ধ করার জন্য কি করতে হবে, দ্য নার্স কেয়ারফুলি ইনস্ট্রাক্ট, খুব সাবধানে সহিত ইনস্ট্রাক্ট করতে হবে রোগীকে
মানে বলতে হবে অ্যাবাউট ইম্পর্টেন্ট হাইজেনিক মেজার্স, তারা যে সুস্থ এবং স্বাভাবিকভাবে সুস্থভাবে জীবনযাপন করার জন্য যে হাইজেনিক মেজারগুলো, আমি জীবাণুমুক্ত থাকবো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এই বিষয়গুলো রোগীকে খুব সুন্দর করে বুঝাই দিতে হবে, ইনক্লুডিং মাউথ কেয়ার, যেমন মুখে আমি দাঁত মাজবো, আমি কুলি করবো খাবারের পর, আমার মুখে যাতে জীবাণু না থাকে, কভারিং দ্য মাউথ, আমি মুখ ঢেকে রাখবো, অ্যান্ড নোজ, আমি নাক ঢেকে রাখবো, ওপেন কাফিং, আমি যখন হাঁচি দিব কাশি দিব তখন যাতে আমি মুখ ঢেকে এবং নাকটা ঢেকে আমি হাঁচি কাশি দিই, সেটা রোগীকে শিখাই দিতে হবে। প্রপার ডিসপোজাল অফ টিস্যু, আমি যে টিস্যুর মধ্যে হাঁচি দিলাম সেই টিস্যুটা যাতে আমি তোমার বাস্কেটের মধ্যে ফেললাম, ময়লা ঝুড়িতে ফেললাম, অ্যান্ড হ্যান্ড ওয়াশ করলাম এবং হাত ধুয়ে নিলাম, এই বিষয়গুলো রোগীকে বুঝিয়ে বলতে হবে। অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাস আইসোলেশন, এটা এক ধরনের একটা টেস্ট, মানে অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাসের যে ব্যাকটেরিয়ার যে টেস্টটা, যে রোগীর যক্ষা হয়েছে কি হয় নাই, এজন্য একে অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাস আইসোলেশন, এটা ওয়ান কাইন্ড অফ টেস্ট বলা হয়। ইনিশিয়েট এএফবি আইসোলেশন ইমিডিয়েটলি, তাকে আলাদা করে রাখার জন্য এটা করতে হবে, ইনক্লুডিং দ্য ইউজ অফ এ প্রাইভেট রুম, তাকে অন্য একটা রুমে নিতে হবে উইথ নেগেটিভ প্রেশার ইন রিলেশন টু সারাউন্ডিং এরিয়াস, সারাউন্ডিং যে এরিয়ার মধ্যে যে তার একটা নেগেটিভ প্রেশার যাতে না থাকে, একটা কাম পরিবেশে থাকে, অ্যান্ড এ মিনিমাম অফ 6 ইয়ার চেঞ্জেস পার আওয়ার। এটা ইয়ার চেঞ্জেস হচ্ছে একটা এনভায়রনমেন্টাল একটা তোমার অবস্থা, যেমন অফিসে 6 ইয়ার চেঞ্জ থাকে প্রতি ঘন্টায়, মানে একটা ইয়ার ভলিউম, যেমন আমি যে রুমে বসে আছি এই রুমে যে বাতাসের একটা ভলিউম আছে, যে ভরপুর বাতাস আছে, যেমন আমি একটা বেলুন যখন ফোলালাম, বেলুনটা ফুলে কেন, কারণ বেলুনের ভিতরে বাতাস যায়, তো বেলুনটা যতটুকু ফুললো, আমি যতটুকু বাতাস দিয়েছি ততটুকু ফুলবে, তো ওই যে বেলুন ফোলার পরে যে বেলুনের চারদিকে যে বাতাসটা থাকে ওটাকে বলে এয়ার ভলিউম। তো এয়ার ভলিউমের একটা অবস্থা থাকে যে বাতাসটা কিন্তু ওখানে থেকে যায় না, বাতাসটা কিন্তু এক্সচেঞ্জ হয়, বাইরে যায় বাতাসের সাথে মিশে, যেমন ভেন্টিলেশনের সাহায্যে। এটার একটা মাত্রা আছে, এটা আমাদের না জানলে হবে, শুধু এটুকু জানতে হবে যে 6 ইয়ার চেঞ্জেস পার আওয়ার, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাত্রা, এটা অফিসে থাকে। রেস্টুরেন্টের জন্য 12 ইয়ার চেঞ্জেস দরকার হয়, রেস্টুরেন্টের জন্য। তোমার ক্যান্টিনের জন্য ঠিক এরকম 8 ইয়ার চেঞ্জেসের দরকার হয়, কিন্তু বাসা অফিসের জন্য এবং একজন রোগীকে যখন তুমি একটা আলাদা করে রাখছো, তার যাতে সে এনভায়রনমেন্টটা, তার যে বাতাস কীরকম পাবে, সেটা হচ্ছে 6 ইয়ার চেঞ্জেস পার আওয়ার, এটা করতে হবে আর কি, তার সেই রুমটাকে। আচ্ছা, ডিসপোজাল, ডিসপোজাল মানে ওই যে বললাম যে ময়লাগুলো যে ফেলা, প্লেস এ কভার ট্র্যাশ ক্যান নিয়ার বাই অর টেপ আ লাইন্ড ব্যাগ টু দ্য সাইড অফ দ্য বেড, বেডের পাশে একটা লাইন্ড ব্যাগ রেখে দেওয়া, কালো ব্যাগ রেখে দেওয়া, টু ডিসপোজ দ্য ইউজ টিস্যু, সে যে যক্ষা রোগী যে বারবার হাসি কাশি দিচ্ছে, টিস্যু ব্যবহার করে সে টিস্যুটার সাথে সাথে যাতে ডিসপোজ করে দেয়, জায়গাটা ফেলে দেয়, এটার ব্যবস্থা করতে হবে। মনিটর অ্যাডভার্স এফেক্ট, দেখতে হবে যে রোগীর অবস্থা খারাপ হচ্ছে কিনা, রোগীর ভালো হচ্ছে না, খারাপের দিকে যায়, এই খারাপের দিকে যাওয়াটা হচ্ছে অ্যাডভার্স। অ্যাডভার্স কথার মানে হচ্ছে বিরূপ, মানে ভালো না, খারাপের দিকে, খারাপের দিকে রোগী যায় না, সব রোগী তার ভালো হয় না, অনেক রোগী খারাপ থেকে আবার ভালো হয়, যে অবস্থায় আসছে তার থেকে সে আবার নিচে নেমে আবার উপরে উঠে। তো অ্যাডভার্স এফেক্টটাকে মনিটর করতে হবে, দেখতে হবে যে রোগী সুস্থ হচ্ছে কিনা, তার অবস্থা আগের চেয়ে উন্নত হচ্ছে কিনা, যদি উন্নত না হয়, যদি আরও নিচের দিকে যায়, আরও খারাপের দিকে যায়, সেটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট। বি অ্যালার্ট ফর অ্যাডভার্স এফেক্ট ফর মেডিকেশন, মেডিকেশন ওষুধ খাওয়ার পরে বুঝতে হবে যে ওষুধ খাওয়ার পরে তার শারীরিক প্রতিক্রিয়া কী হচ্ছে। অনেক সময় ওষুধের কোনো অ্যালার্জেনিক কারণে হোক বা ওষুধের কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, দেখা যায় ওষুধ খাওয়ার পরে ডাক্তার সাহেব খুব ভালো ওষুধ লিখে দিয়েছে, কিন্তু সে ওষুধ খাওয়ার পরে সে কী করেছে, ওটা অল্টার হয়ে গেছে, মানে ভালো হওয়ার, মানে ভালো না হয়ে সে খারাপের দিকে চলে যাচ্ছে, যে ওষুধের প্রভাবটা ভালো না হয়ে সে খারাপ হয়ে যাচ্ছে, তো এটাকে বলা হয় অ্যাডভার্স এফেক্ট, এদিকে খেয়াল রাখতে হবে। এবার 5 নাম্বারটা হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশন কথাটা মানে হচ্ছে মূল্যায়ন করা, অর্থাৎ যে জিনিসটা হচ্ছে যে রোগী অনেক দিন যাবত আছে, রোগীকে তুমি মানে সেবা দিচ্ছ, এখন তুমি তাকে মূল্যায়ন করছো, এক্সপেক্টেড পেশেন্টস আউটকাম ইনক্লুড, মানে তুমি রোগীর ভালো, যে রোগী সুস্থ হবে এটা তো তোমার প্রত্যাশা, তুমি এভাবে তুমি তোমার গোলটা সেট আপ করেছো। হ্যাঁ, এখন দেখো এটা কি অন্তর্ভুক্ত হচ্ছে, এটা একটা প্রমোটেড এয়ারওয়ে ক্লিয়ারেন্স, একই কথা বারবার আসতেছে যে এয়ারওয়ে ক্লিয়ারেন্সটা রাখতে হবে। অ্যাডহিয়ার টু ট্রিটমেন্ট রেজিমেন্ট, এগুলো মুখস্থ করে ফেলো, একই কথা বারবার লিখতে বলা হচ্ছে। ট্রিটমেন্ট রেজিমেন্ট মানে চিকিৎসা দেওয়ার জন্য, তুমি একজন যক্ষা রোগীকে চিকিৎসা দিবা, তার সেবা দেওয়ার জন্য যে পরিবেশটা দরকার সে পরিবেশটা তৈরি করা।
প্রোমোটেড অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাডিকুয়েট নিউট্রিশন। দেখো একই কথা বারবার আসতেছে, তার অ্যাক্টিভিটি এবং পর্যাপ্ত যে পুষ্টি যাতে সে পায় রোগীটা সেটা নিশ্চিত করতে হবে। প্রিভেন্টেড স্প্রেড অফ টিউবারকুলোসিস ইনফেকশন, এবং সে যাতে যক্ষা যে জীবাণুটা সেটা যাতে ইনফেকশনটা যাতে আরও ছড়িয়ে না যায়, অর্থাৎ অন্যজন যাতে সেই জীবাণুটা না পায়, সেক্ষেত্রে কী করতে হবে, সেটা প্রিভেন্ট করতে হবে, সেটার ব্যবস্থা করতে হবে। এবার শেষ পয়েন্টটা হচ্ছে ডিসচার্জ অ্যান্ড হোম কেয়ার গাইডলাইন। রোগী ভালো হয়ে গেছে বা রোগী ভালোর দিকে আছে, এখন তার হাসপাতালে রাখার কোনো প্রয়োজন নাই, তুমি তাকে কি করবা, তাকে গাইডলাইন দিয়ে দিবা। একজন নার্সিং ম্যানেজমেন্ট অফ টিউবারকুলোসিস যক্ষা রোগীর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে বিফোর দ্য ডিসচার্জ, ঠিক তাকে রোগীকে হাসপাতাল ত্যাগের আগে, দ্য নার্স শুড ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু, নার্সকে কি করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে রোগীকে। দেখো নাম্বার 1 এখান থেকে শুরু হচ্ছে, ডিসপোজাল অফ সিক্রেশনস, সে যে কাপ থুতু দলা যা ফেলতেছে এটাকে যাতে কি করতে হবে, সেটা যাতে বাস্কেটেই রাখে, একটা নির্দিষ্ট জায়গায় সেও যায় জিনিসগুলোকে, কারণ জীবাণুগুলো বের হচ্ছে, সে যখন কাশি দিচ্ছে, সে যখন স্পুটাম ফেলছে, থুতু ফেলছে, ওটার মধ্যে তো জীবাণু আছে, ওগুলো কিন্তু বের হচ্ছে মিউকাসগুলা। এখন কি হচ্ছে, কাপ অ্যান্ড স্নিচ ইনটু টিস্যু অ্যান্ড টু ডিসপোজাল অফ অল সিক্রেশনস ইন আ সেপারেট ট্র্যাশ ক্যান। ক্যান মানে এখানে পারা না, ক্যান কথাটা মানে হচ্ছে তোমার একটা টিনের তৈরি ক্যান থাকে বা বোতল যেটাকে বলা হচ্ছে, ওখানে তোমাকে এই বিষয়গুলো সেপারেটলি রাখতে হবে, কারণ এটা জীবাণুতে পরিপূর্ণ। আইসোলেশন, আলাদা করতে হবে। ওয়াটার, ওয়্যার এ মাস্ক ওয়েন গোয়িং আউটসাইড দ্য রুম, যখনই যে যক্ষা রোগীর বলা হবে যে আপনি যখনই বাড়ির বাইরে যাবেন একটা মাস্ক পরে যাবেন। এটা হচ্ছে তোমার ঠিক ওই ডিসচার্জের সময় যে গাইডলাইনটা তুমি তোমার রোগীকে দিবা ওইটা। এরপরে দেখো অ্যাক্টিভিটি আর নিউট্রিশনের খেয়ালটা, একই কথা বারবার আসতেছে। দেখো তোমাদের খুব সহজ এই জিনিসটা, নার্সিং ম্যানেজমেন্টটা ওই একই কথা বারবারই, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথাই আসতেছে। অ্যাক্টিভিটি আর নিউট্রিশন, পুষ্টি এবং তার অ্যাক্টিভিটিটা, সামর্থ্য, শরীর সামর্থ্য, চলাফেরা হাঁটাচলা করতেছে কিনা, সে সুস্থ থাকে তো একজন সুস্থ এবং অসুস্থ মানুষের অ্যাক্টিভিটি তো আমরা বুঝতে পারি। তো একজন অসুস্থ মানুষ যখন হসপিটাল আসবে, তাহলে একজন নার্সের উচিত তাকে সুস্থ করে তোলা, তার অ্যাক্টিভিটিগুলো যাতে স্বাভাবিক হয়ে আসে, ওটাই। রিমাইন্ড দ্য প্যাশেন্ট, রোগীকে স্মরণ করিয়ে দেওয়া, টু টেক এ লট অফ রেস্ট, প্রচুর বিশ্রাম নেবেন, অ্যান্ড টু ইট ব্যালেন্সড মিল অ্যান্ড টু এইড রিকভারি, ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য আপনি পরিমিত খাবার খাবেন, যেগুলো পুষ্টিকর খাবার খাবেন, এবং প্রচুর বিশ্রাম নেবেন, এটা বলতে হবে। এবার আসো অ্যাডভার্স এফেক্টের কথা বলা হচ্ছে। অ্যাডভার্স এফেক্ট, এটা আছে, আমরা এটা কি শেষের দিকে আছি? হ্যাঁ, আমরা ঠিক শেষের দিকে আছি, এটা আমাদের শেষ। অ্যাডভার্স এফেক্ট বলছে যে বিরূপ প্রতিক্রিয়া হবে যদি, রোগীকে উপদেশ দিতে হবে, অ্যাডভাইস দ্য পেশেন্ট টু ওয়াচ আউট ফর অ্যাডভার্স এফেক্ট, তাকে লক্ষ্য রাখতে হবে যে আমার শরীরটা আবার খারাপ হয়ে যাচ্ছে কিনা, টু মেডিকেশন, ওষুধ খাওয়ার পরে আমার কি খারাপ লাগতেছে কিনা, হ্যাঁ, অ্যান্ড টু রিপোর্ট দেম, এবং সেটা রিপোর্ট করতে হবে টু দ্য ফিজিশিয়ান ইমিডিয়েটলি, ডাক্তারকে, ফিজিশিয়ান বলতে ডাক্তারকে বলে, খুব সাথে সাথে ডাক্তারকে সেটা জানাইতে হবে যে আমি ওষুধ খাওয়ার পর আমার খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না, হ্যাঁ, এই জিনিসগুলো যে আমার প্রতিক্রিয়া হচ্ছে, খারাপ লাগা মানে যে আমার ওই রক্ত বমি বন্ধ হচ্ছে না, কাপ বন্ধ হচ্ছে না, হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে কোনো কাজ করতেছে না, হ্যাঁ, আমার কাশি হচ্ছে, তো এই জিনিসগুলো খারাপের দিকে যাওয়া, অ্যাডভার্স এফেক্ট, এগুলো যদি বোঝা যায় যে একজন রোগী বুঝতে পারে আমি ভালো হচ্ছি না, খারাপ হচ্ছে, তখন সাথে সাথে রিপোর্ট করতে হবে ডাক্তারকে। এই ছিল আমাদের আজকের নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্টের সত্যিকার অর্থে মানে আমি নার্সিং ম্যানেজমেন্ট এই মাত্র পড়লাম, এই তোমাদেরকে পড়ানোর জন্য বই খুলে এই মাত্র ফর দ্য ফার্স্ট টাইম আমি এই মাত্র নার্সিং ম্যানেজমেন্ট অফ টিউবারকুলোসিস এটা আমি তোমাদের পড়লাম, যেহেতু আমার কাছে এটা সহজ মনে হয়েছে, এই জন্য আমি এটা এর আগে পড়ি নাই, যে এগুলো সহজ, আসলেই সহজ। একটা কথা এখানে নার্সিং ম্যানেজমেন্ট অফ টিউবারকুলোসিস, একটা কথা কিন্তু বারবার আসতেছে, তুমি খেয়াল করো যে তুমি যদি পড়ো, এখানে 6টা পয়েন্ট আছে, তোমার নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, নার্সিং কেয়ার প্ল্যানিং অ্যান্ড গোলস, 4 নম্বর নার্সিং ইন্টারভেনশন, 5